নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। এতদিন আপনাদের অপেক্ষা করানোর জন্যে আমরা সত্যিই খুব দুঃখিত। তবে আজ আর বেশি কথা না বাড়িয়ে শান্তনু দাসের কলমে দামিনী সিরিজের দাগ কাটা তাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সোফা থেকে উঠে দামিনী টেলিফোনের দিকে এগিয়ে যায়। একটা নম্বর ডায়াল করে নিয়ে অপেক্ষা করে কয়েক সেকেন্ড। বিপরীত দিক থেকে মাঝবয়সী ভদ্রলোকের কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো, রংমহল থিয়েটার, ম্যানেজার বটকৃষ্ণ বটকবেল কথা বলছি। নতুন করে নায়িকা খুন হয়ে দাবার গুটি পাওয়া যায়নি তো? কে? আরে দামিনী ম্যাডাম, কত বছর পর, কেমন আছো? থুড়ি কেমন আছেন? ভালো। আর দেবী দুর্গার চরিত্রে দামিনী সেন সরকার, আহা, সে ভোলার নয়। তারপর থেকে তো আর এলেন না। যাব। বটবেলবাবু, একটা দরকারি কাজে ফোন করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। গত বছর জুলাই, নভেম্বর আর এই বছরের জুলাই মাসে আপনার কোন কোন নাটক নেমেছে? এই বছর জুলাইতেই অজ্ঞাতবাস, নভেম্বরে কালপাস, আর গত বছরের জুলাইয়ে দেখে বলতে হবে, একটু ধরুন। কিছুক্ষণের মধ্যে বটব্যাল বাবু বলে ওঠে, হ্যালো, হ্যাঁ, গত বছর জুলাইতে নেমেছিল শরৎচন্দ্রের গৃহদাহ, বুঝলেন? এই 3টে নাটকের নায়িকার নাম কি? রাজলক্ষ্মী। দামিনীর ঠোঁটের কোণে হাসি ধরা দেয়। অনেক ধন্যবাদ। আচ্ছা, এই রাজলক্ষ্মীর সঙ্গে দেখা করা যেতে পারে? এই রে, বিলাসপুরের বিনোদিনী হলে এই শনিবার নাটক আছে আমাদের থিয়েটারে, মহারার প্র্যাকটিস। বিলাসপুর মানে মধুপুরের পরের জাংশন? হ্যাঁ। ঠিক আছে, আজ রাখি। ভালো থাকবেন। আপনিও। ফোনের রিসিভার নামায় দামিনী। সন্ধ্যা 6:30 কটেজে আসলেন উকিল তারক ব্রহ্ম। দামিনীর সাথে কিছুক্ষণ কথা বলে নিয়ে নরেন্দ্রবাবুর চিঠিটা দামিনীর হাতে দিয়ে বলে, এই নিন, এইবার আমি দায় মুক্ত হলাম। তিনি চলে যেতেই পুরো কটেজ অন্ধকার। লোডশেডিং, পেন্ডুলাম ঘড়ির শব্দ, থেকে থেকে শিয়ালের ডাক কটেজকে ঘিরে ধরে। সৌরজা একটা হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে টেবিলের উপর রাখতেই দামিনী এক টানে খামের আঠা খুলে একটা চিঠি বের করে। মোটা কাগজ, হাতের লেখা মুক্তোর মতো। চিঠিটা লেখা হয়েছে লাল রঙের ফাউন্টেন কলমে। দামিনী আপন মনে চিঠি পড়তে থাকে। রাজদণ্ড নীতিসুদামিনী, অত্রপত্র রচয়িতা তোমার সম্পূর্ণ অপরিচিত হলেও আমার বিশ্বাস, যখন পত্র পড়িবে তখন আমার সম্পর্কে তুমি বোধগম্যা। তবুও বলা প্রয়োজন, আমি শ্রী নরেন্দ্রনাথ বণিক। বর্তমানে শ্রী লিখলেও যে কালে তোমার নিকট এই পত্র পৌঁছাইবে, তখন মোর নামের পূর্বে শ্রী উঠিয়া গিয়া স্বর্গীয় শব্দ বসিয়া যাইবে। অর্থাৎ এই পৃথিবী হতে আমি বিদায় লইব। লইব বলা ভুল হইবে, আমাকে হত্যা করা হইবে। আমি অবগত, আমার মৃত্যুর পর তুমি আমার জন্মভূমিতে পদার্পণ করিবে, তাও মৃত্যু ঘটিবার বহু কাল পর। তোমারে আমি কিরূপে প্রত্যয় করিলাম তা জানাইতে পারি, কিন্তু পত্রে তাহা জানাইব না। তুমি স্বয়ং সন্ধান করিলে তুমি খুশি হইবে, কারণ তোমার নামের অঙ্কে একটি প্রবাদ আছে। দামিনী সেন সরকার মৃত ব্যক্তির উদর হইতে সত্য প্রকাশের সক্ষমতা অর্জন করিয়াছে। এই প্রবাদটিকে আমি মিথ্যে করিতে চাহি না। শুধু এটুকু কহিব, বাল্যকাল হইতে চন্দ্রশেখর আমার মিত্র। চন্দ্রশেখর ও
সীমন্তিনীর বিবাহকালে আমি দেবীপুরে উপস্থিত ছিলাম, কিন্তু সীমন্তিনীর অকস্মাৎ মৃত্যুর পর হতে চন্দ্রের সহিত আমার সাক্ষাৎ বন্ধ ছিল। দেবীপুর হইতে নৈহাটি আসিবার পর বাল্য সখার সহিত পুনঃ সাক্ষাৎ ঘটে। সেই হেতু তুমি আমার দুহিতা তুল্য। আমি কলিকাতায় বহুবার যাত্রা করিয়াছি, রংমহল থিয়েটারে নাট্যও দর্শন করিয়াছি। খুব শীঘ্রই আমি খুন হইব, ইহাতে সন্দেহ নাই। সঠিক দিনটা কবে তাহা পত্রে লিখিতে পারিলাম না, তবে আশা রাখি তাহা কোনো 1 মাসের শনিবারই হইবে। আরও একটি কথা জানাইতে পারিতেছি না, তাহা হইল কার দ্বারা আমি হত্যার নিপাকে পতিত হইব। তবে সে যে গৃহ ব্যক্তি এ বিষয়ে আমি পূর্ণ বিশ্বাসী। আবার মৃত্যু রহস্য তুমি ব্যতীত কেউ ভেদ করিতে পারিবে না। তুমি বুদ্ধিমতী, বিচক্ষণা। যে আমায় খুন করিবে সে সব রকম প্রমাণ লোপাট করিয়া বিভ্রান্ত করিবে। তাই তোমার নিকট কয়েকটি হেয়ালি সূত্র রচনা করিয়া গেলাম। মৃত্যুতে আমি ভয় পাই না, ভয় পাই কর্তব্যপূর্ণ না করিবার। অজপুত্র নিরুপায় শান্তার বিবাহ না হইলে সূর্য বংশ ধূলিসাৎ হইত। অন্যান্য তুমি শান্তাকে দান করিও, ইহাই আমার অন্তিম বাসনা। ষড়রিপু মধ্যে কাম ও লোভ অতীব দুরাচারী। অবশিষ্ট রিপুসমূহ তবুও বশের মুখ দেখিলেও এই 2 জন কদাপি দেখে না, কেবল দিনব্যাপী বর্ধিত হয়। মোহ, কাম, ক্রোধ, মদ, এই 4 রিপু গ্রাস করিয়াছে শান্তাকে। স্মরণে রাখিও, শনিবার খুন হইব, শনিবারের মৃত্যু। একা নহে, দোসর লইয়া মরে। তুমি আমার বয়স হইতে অনেক নবীনা, তবুও তুমি আমার নিকট প্রণম্য, কারণ সত্যের উপর তোমার নিকট কিছুই নাই। সেহেতু জনক অপকর্মে নিযুক্ত হইয়া তাহাকে শাস্তি প্রদানে ব্রতী হইয়াছ। সবার সে সামর্থ্য থাকে না। অর্থের মূল্যায়নে তোমার কর্মকে আমি ক্ষুদ্র চিহ্নিত করিতে পারি না, করিলে তাহার মতো পাপ দ্বিজ হয় না। তাই আশীর্বাদ ব্যতীত কিছুই তোমার নিকট উপযোগ্য নহে। অপেক্ষাই জীবন। হয়তো সত্যই তাসের ঘরের ন্যায় সব বন্ধন ভাঙিয়া সবাইকে যাইতে হয় এই মৃত্যু লোক হইতে, কিন্তু আমি যাইব অনিচ্ছাকৃত, কুসুম বনে তরি লাগিবার পূর্বে। ন্যায় পাইবার আশায় তোমার অনুকম্পা প্রার্থী, নরেন্দ্রনাথ বণিক। 32শে শ্রাবণ, দিবা 10 ঘটিকা, নিঝুমগড়। সকলে দামিনীর মুখের দিকে চায়। দামিনী চোখ ছলছলে। অম্বর বলে ওঠে, কেমন মানুষ নরেন্দ্রবাবু! ভবিষ্যৎ দেখতে পারতো নাকি? খুনের দিন বলে দিয়ে গেল। শুধু খুন নয়, সাথে আরও একজন খুন হবে সেটাও জানিয়ে দিয়েছে। নিনাদ বলে। দামিনী ধীরে ধীরে ঘরের ভিতর পায়চারি করছে। গম্ভীর স্বরে সে বলে চলে, তুষারকে
তারক ব্রহ্ম নাকি রঘু? বাড়ির চাকরের ভাগ বাড়ির উপার্জন করা 3 ছেলের থেকে বেশি। ক্রোধ, শান্তা। হঠাৎ সৌরজা বলে, আমার কি মনে হচ্ছে জানিস, এই রাজলক্ষ্মী হয়তো রেবতী। হয়তো নয়, ওই রেবতী। প্রশ্ন 3টে। 1, বাবা মেয়ের সন্ধান কি করে পেল? নাটক দেখতে গিয়ে? 2, মেয়েকে চিনলেও তার সাথে কথা হয়েছে নাকি কেবল দেখেই চলে আসতো? আর 3, রেবতী থেকে রাজলক্ষ্মী কেন? এটার উত্তর রেবতী বলতে পারবে। অম্বর বলে, অতএব পরশুদিন আমরা সকলে বিলাসপুর রওনা হচ্ছি। রথ দেখা, কলা বেচা দুটোই হবে। আমার বিশ্বাস রেবতীর বাড়ি ছাড়া এবং রাধাদেবীর খুন একে অপরের সাথে জড়িত। তবে একটা বিষয় আমি জোর গলায় বলছি, খুনি রঘু নয়। প্রমাণ আমার কাছে আছে। তাহলে 8 থেকে 7 হলো, অন্যদিকে 1 বাড়ল, রেবতী। তাহলে ঘুরে এসে দাঁড়ালো সেই 9। চারিদিক কুয়াশায় ধু ধু করছে। শুধু সাদা ধোঁয়া ছাড়া কিছুই দেখা যায় না। খুব ধিমি ঠান্ডা হাওয়া বইছে। দামিনী কটেজের বারান্দার এক প্রান্তে দাঁড়িয়ে আপন মনে সিগারেট টানছে। চোখ মুখের ভাবগতি অন্যরকম। কিরে, বাইরে কি করছিস? হিম বসে ঠান্ডা লেগে যাবে। বাইরে বেরিয়ে এসে সৌরজা বলে ওঠে, কিন্তু দামিনী কোনো রকম ভ্রুক্ষেপ করল না বললেই চলে। সৌরজা কাছে এগিয়ে দামিনী শরীরের উপর একটা চাদর চড়াতে চড়াতে বলে ওঠে, কি হয়েছে? চিঠিটা আসার পর থেকে দেখছি অন্যরকম। কিছু হয়নি, যাও তুমি এখান থেকে। এমন করে কথা বলছিস কেন? আমার ভালো লাগছে না সৌরজা, তুমি যাও। মুহূর্তের মধ্যে সৌরজা অবাক হয়। তারপর শান্ত স্বরে বলে ওঠে, সেমন্তিনী তোর মায়ের নাম না? যে মানুষটা আমার বাবাকে চিনত, তার ছোটবেলার বন্ধু ছিল, এমনকি বিয়েতে পর্যন্ত উপস্থিত ছিল, সেই মানুষটাকে আমি কোনোদিন বাড়িতে দেখলামই না। মায়ের কথা বাদ দিলাম, কিন্তু বাবা একবারও নরেন্দ্রবাবুর নাম মুখে আনলেন না। সে চিন্তা বাইরে এসে করলেই সমাধান হবে? শুধু সেটা নয়, গোল গোল ঘুরছি পুরো। 8 মাস আগে এখানকার সদর পুলিশরা যেখানে ছিল, আমিও ঠিক সেইখানেই দাঁড়িয়ে। কোনো লিড নেই, যেখানকার কেস সেখানেই আছে, এগুলোর নামই নিচ্ছে না। নেবে। হঠাৎ পেছন থেকে দেশাই বলে ওঠে, আগের পুলিশটা তো রেবতীর সন্ধান বের করতে পারেনি, তুই পারলি। আগের পুলিশটা ক্লোরোফর্মের কথা বের করতে পারেনি, তুই পেরেছিস। আগের পুলিশরা নরেন্দ্রবাবুর ডায়েরির কথা বের করতে পারেনি, সেটাও তুই পেরেছিস। তাহলে কেস এক জায়গায় দাঁড়িয়ে নয়, এগিয়ে গেছে। এবার সুদকুর মতো সংখ্যা মেলানোর পালা। দামিনী কোনো উত্তর দিল না। ধীরে ধীরে কটেজের ভেতরের দিকে চলতে থাকে। হঠাৎ পিছন ফিরে জিজ্ঞেস করে, বৈঠকখানার বাথরুমের থেকে নরেন্দ্রবাবুর ঘর দেখা যায় না? হ্যাঁ, এসো। গম্ভীর স্বরে গিরিশবাবু নিজের 2 বন্ধু রমণীবাবু ও কমলবাবুকে বলে ওঠে। দুজনে ধীর পদে ঢুকে গিরিশবাবুর চৌকির উপর বসে। ঘরের পরিবেশ খুবই থমথমে। 2 বন্ধু অধীর আগ্রহে চেয়ে আছে গিরিশবাবুর দিকে। কমলবাবু জানতে চান যে গিরিশ কিছু বলবে কিনা। কমলবাবু বলেন, বলবো। আমি একটা কথা সবার থেকে গোপন করেছি, আর সবার মানে সবার।
না তোমাদেরকে বলেছি, না নরেনের 4 ছেলেকে, না নিঝুমগড়ের পুলিশদের, আর না তো এই নতুন ব্রাঞ্চ পুলিশদের। রমণীবাবু একটু অবাক হয়ে জানতে চান, কি গোপন করেছো? নরেনের খুনের দিনে তার ঘরে কাউকে ঢুকতে না দেখলেও বেরোতে একজনকে দেখেছিল। কি? হ্যাঁ, কলঘর থেকে নরেনের ঘরটা দেখা যায়। সেদিন লোডশেডিং যখন হয়েছিল, নরেনের ঘরে মোমবাতি জ্বলছিল। সেই আলোতেই ওই ঘর থেকে আমি একজনকে বেরোতে দেখেছি। তার হাঁটা চলা ভাব ভঙ্গি সবই ছিল আমাদেরই মতো এক ভদ্রলোক। তদন্তে যদি প্রমাণ হয় যে আমাদেরই মধ্যে কেউ একজন নরেনকে খুন করেছে, তাহলে মনে রেখো, এই বন্ধুত্বে চিরকালের মতো বিচ্ছেদের দাগ পড়বে। কারণ যে মানুষ নরেনের মতো মানুষকে খুন করতে পারে, সে আর যাই হোক সাধু লোক হতে পারে না। রমণীবাবু বলেন, সেটা তো আমিও বলতে পারি গিরিশ। খুনের সময় তুমি বাইরে, খুন তো তুমিও করতে পারো। কলঘরের থেকে যেমন নরেনের ঘর দেখা যায়, তেমনি পেছনে সিঁড়ি দিয়ে নরেনের ঘরে ওঠাও যায়। তাছাড়াও ওদিন শুধু তুমি নরেনের পর নও, আরও একজন ঘরের বাইরে ছিল, যেটা আমি কাউকে বলিনি। কমল হাঁটুর ব্যথার নাম করে তখন বাইরে যায়। আঙুলটা যখন আমার উপর তুললেই, তাহলে তুমিও সন্দেহের বাইরে নাও। গিরিশ কল ঘরে, আমি বাইরে, আর তুমি একা বৈঠকখানায়। ওই ফাঁকে তুমিও নরেনের ঘরে যেতে পারো। আর কেউ না জানুক, আমি জানি নরেনের কাছে তুমি অনেক টাকা ঋণী, যে খবরটা এখনো ব্রাঞ্চের পুলিশরা পায়নি। আর তুমি কি মনে করো এই খবর এখনো কানে ওঠেনি বলে কোনোদিনই উঠবে না? না, উত্তর চাই আমার। আপন মনে দামিনী একা একা বলে চলে। ঘড়িতে সময় বলছে রাত 2:30। দামিনী কটেজের ড্রয়িং রুমের ফায়ার প্লেসের সামনে বসা, পরনে গোলাপি রঙের সিল্কের নাইট গাউন, সামনে বিছিয়ে রাখা ক্রাইম স্পটের ছবি আর 52টা তাস। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে কি যেন একটা দেখে চলেছেন। হঠাৎ অম্বর নিজের ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দামিনীকে দেখা মাত্রই চমকে ওঠেন। কি ব্যাপার, তুই এখনো ঘুমোসনি? আগুনের সামনে বসে কি করছিস? কাজ করছি। তা সেটা সকালে করলেও তো হতো। হতো না। দামিনীর দৃষ্টি স্থির হয় নরেন্দ্রবাবুর একটা ছবির উপর। মৃত্যুর আগে যে তাসের উপর তিনি রক্তের দাগ কেটে গেছেন সেইটি। কি হলো? পেয়েছি, হার্টের কিং। মানে একটাই, হরতনের রাজা কেন? কথায় বলে ইস্কাবনের বিবি সবার উপরে। তাহলে হরতনের রাজা কেন? নরেন্দ্রবাবুর খুনি কি তাহলে হরতনের রাজা? তুই শিওর যে এটা নরেন্দ্রবাবু ইচ্ছে করেই দাগটা দিয়েছেন? মানে ভুলবশত নয়? শিওর, 100% শিওর। না, আর লুকোচুরি করে জেরা নয়, ডিরেক্ট। দেওয়ালের থেকে ঝুল সরানোর বদলে মাকড়সা টাকার ঝাঁটার বাড়ি মারব। অম্বর বেশ গম্ভীর স্বরে বলে, তোকে পুরো অর্জুন লাগছে। চক্রবুহে লক্ষ্য ভেদ করার জন্য রেডি। না, একটা কথা মানতেই হয়, ডাক্তার দিদি ঠিকই বলে, রহস্য ভেদ করতে গেলে মিনের মতো পিচ্ছিল, বৃষের মতো একরোখা, আর সিংহের মতো শিকার ধরা, আর শেষে বৃশ্চিকের মতো ছোবল দিয়ে যবনিকাপাত করা। যে করতে পারে সেই সঠিক লক্ষ্য ভেদী। আর আর তুই সেটাই। দামিনী হাতে তাস তুলে নিয়ে হেয়ালি সুরে উত্তর দেয়, না আমার নিঃসম্ভ, ডাক্তার সঠিক বলেনি। আসলটা হলো মেষের ধৈর্য, বৃষের মতো একরোখা, মিথুনের মতো রহস্যের চটটাকে ওড়ানো, কর্কটের মতো খোলসের ভেতর থেকে নজর রাখা।
সিংহের মতো আসল শিকারীকে খোঁজা, কন্যার মতো কেসের প্রতি আবেগপ্রবণ হওয়া, তুলার মতো চোখ আর মাথা ব্যালেন্সে রাখা, ধনুর মতো বাঁকা চিন্তায় নিজেকে ঘোড়ার মতো ছুটিয়ে নিয়ে চলা, মকরের মতো কেসের গভীরে গিয়ে সত্যানুসন্ধান করা, কুম্ভর মতো জেদি আর সর্বনেশী মিনের মতো চতুর হয়ে বৃশ্চিকের দংশনে রহস্যের জবনিকাপাত করা, তবেই সেই রহস্যচক্রের লক্ষ্যভেদে সক্ষম। বুঝলি? বাই দ্য ওয়ে, তোর রাশি কি? দুপুর 1:03 নিঝুমগড় স্টেশন থেকে ট্রেন ছাড়ল। এরপর আবার ডাউন ট্রেন সেই রাত 9:30। ব্রাঞ্চের 5 জন কামরায় বসা। দামিনী জানলা দিয়ে চেয়ে আছে বাইরের দুরন্ত দৃশ্যের দিকে। আজই ফিরে আসবো তো? দিনাত প্রশ্ন করলে অম্বর উত্তরে বলে, শো এর উপর ডিপেন্ড করছে। আচ্ছা দামিনী, তুই বটকৃষ্ণবাবুকে টেলিফোন করেছিলি? নাটক অজ্ঞাতবাস, দ্রৌপদীর ভূমিকায় রাজলক্ষ্মী। ভারতী থিয়েটারের নাটকে বটকৃষ্ণবাবু প্রথম রাজলক্ষ্মীকে দেখেন এবং অভিনয়ের দক্ষতা দেখে নিয়ে পছন্দ করেন। রাজলক্ষ্মী নাকি কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করে না, কিন্তু না জানি মাথা আর মন দুটোই বলছে কিছু একটা খারাপ হবে। মনের ভুল। ভুল হলেই ভালো। ট্রেন থামল বিলাসপুর জংশনে। খুব জমজমাট। লোকজনদের জিজ্ঞাসা করে নিয়ে খোঁজ নেয় বিনোদিনী মঞ্চের। স্টেশন থেকে বেশি দূরে নয়, মিনিট 3 হাঁটা পথ মঞ্চের। হলের কাছে এগিয়ে দেখে বড় বড় 3টে নাটকের পোস্টার পড়েছেন। প্রথম শো অ্যাথিক থিয়েটারের উত্তর ফাল্গুনি, দ্বিতীয় শো রংমহল থিয়েটারের অজ্ঞাতবাস, শেষ শো নবকল্লোল থিয়েটারের শ্রীকান্তের অভয়া। দামিনী কাউন্টারের সামনে গিয়ে 5টা টিকিট কেটে নেয় অজ্ঞাতবাসে। নিঝুমগড়ের থেকে অনেক উন্নত বিলাসপুর, ভেরি আনপ্রেডিক্টেবল, আপ টু ডেট। দামিনী পাশে এসে দাঁড়িয়ে কথাটা বলতেই দেশাই যেন চমকে ওঠে। ইয়া, আমরা এতক্ষণ কি করব? কি করবে আবার প্রণয়? স্পটলাইট ফলো করে আপার শিশিতে যাবে। রংমহল থিয়েটারের পরিচালক ভীমের ভূমিকায় অভিনয় করার অভিনেতা প্রণয়কে বুঝিয়ে দিচ্ছেন। আলো বুঝিয়ে নিয়ে পরিচালক জিজ্ঞেস করে, রাজলক্ষ্মী কোথায়? গ্রিন রুমে? লাল রঙের শাড়িতে বড় আয়নার সামনে বসা রাজলক্ষ্মী, কপালে হাত, মেকআপ অর্ধেক হয়েছে। দিদি আসবো? একজন ছেলে গ্রিন রুমের দরজা খুলে জিজ্ঞেস করলে রাজলক্ষ্মী কপাল থেকে হাত সরিয়ে উত্তর দেয়, কে? ও পলাশ, হ্যাঁ এসো ভাই। রূপের বর্ণনা না করে এক কথায় বললে রাজলক্ষ্মী সুন্দরী, গলার কণ্ঠস্বরে প্রচণ্ড ব্যক্তিত্বময়ী। দাদা জিজ্ঞেস করছিল ওই কিচক বধের আগে ড্রেস চেঞ্জ করবেন কিনা আপনি। সময় তো 5 মিনিট। গতবার চেঞ্জ করতে গিয়ে কিন্তু আমার এন্ট্রি লেট হয়েছে ভাই। এই পোশাকেই থাকবো, শুধু ওড়নাটা চেঞ্জ করে নেব। লেফট সিসির লাইট ফলো করে আমি কিচকের সামনে আসব। ঘাড় নেড়ে হ্যাঁ করে ছেলেটি বেরিয়ে যেতেই এক বছর 30-32-এর যুবক রাজলক্ষ্মীর সামনে এসে চেয়ারে বসে। পরনে নাটকের সেনাপতির পোশাক। রাজলক্ষ্মী চোখ টানা তুলিটা দিয়ে চোখের কোণাগুলো ঠিক করতে করতে বলে ওঠে, রজত তার মেকআপের হাত আর আগের মতো নেই। কেন? তোমাকে তো বেশ সুন্দর লাগছে। অজ্ঞাতবাসে দ্রৌপদী দাসী, পাঠ রানী নয়। একটা কথা জিজ্ঞাসার ছিল। বলো। কয়েক মাস ধরেই দেখছি রিহার্সাল, গ্রিন রুম সবেতেই কেমন মনমরা হয়ে বসে থাকো। কিছু হয়েছে? নাটকে আমরা একসাথে অভিনয় করি অতুল।
ব্যক্তিগত বিষয়ে আমাদের না জড়ানোই ভালো। ও ভালো কথা, তুমি যখন মঞ্চে আমাকে লাথি মারছো তখন সেটা গোড়ালিতে দিও না, কারণ ওখানে সুদেষ্ণা অলরেডি বলেছে তোমার গোড়ালি উচ্চ নয়, হাঁটুতে মেরো। মুহূর্তের মধ্যে রাজলক্ষ্মী প্রসঙ্গটা ঘুরিয়ে দিল। অতুল মাথা নেড়ে কেবল বলল, ঠিক আছে। ফার্স্ট শো শেষ হতেই কিছুজন হলের বাইরে বেরিয়ে এসে উত্তর ফাল্গুনী নাটকের বিষয়ে আলোচনা করতে থাকে। কারোর ভালো লেগেছে তো কারোর খারাপ। সন্ধ্যাটাও ঝপ করে নেমেছে। দামিনী হলের গেটের ধারে দাঁড়িয়ে সৌরজার সাথে কথা বলছে। অন্যদিকে অম্বর আর দেশাই দুটো ভুট্টা কিনে খাচ্ছেন। নিনাদ আপন মনে দর্শকদের দেখে চলেছেন। হঠাৎ নিনাদের চোখে কেউ একজন পড়তেই নিনাদ দৌড়ে দামিনীর কাছে যায়। দামিনী, ওই দেখ। নিনাদ বলতেই দামিনী হলের ক্লপসিবল গেটের দিকে তাকায়। সমর বণিক হলের ভেতর ঢোকে। বোনের নাটক দেখতে এসেছো দাদা? দামিনী বিদ্রুপ ভঙ্গিতে বলে। একটা কথা দামিনী না মেনে পারল না। স্বদেশ হোক কি বিদেশ, রংমহল থিয়েটারের দর্শক টানার ক্ষমতা নাম্বার 1। পুরো শো হাউসফুল। দেরি করে এলে হয়তো আজ আর টিকিটই পেত না তারা। ধীরে ধীরে দ্বিতীয় শো দেখার জন্য সকলে হলের ভিতর ঢুকতে থাকে। হলের ভিতরটা গরম। পরপর সিট নাম্বার দেখে 5 জন বসে পড়ে। আরম্ভ হয় নাটক অজ্ঞাতবাস। বলা বাহুল্য প্রত্যেকের অভিনয় দেখবার মতো। সেই রকম মহাভারতের নাট্যরূপ। থেকেই শুধু করতালি, অসাধারণ, দারুণ, বাহ দর্শকদের মধ্যে থেকে চলে আসছে। অবশেষে নাটকের সেই চরম মুহূর্ত, দ্রৌপদী আর কিচক। তোমার স্পর্ধাদর্শে আমি চমকিত নই, বরং অভিভূত বিরাট সেনাপতি। হয়তো আমার পূর্বকথন হতে ভ্রমিত হয়েছ। পঞ্চগন্ধর্ব আমার স্বামী এবং তারা সর্বক্ষণ অদৃশ্যে আমার গাত্র রক্ষা করে চলেন। তাই পঞ্চগর্ধব নাকি পঞ্চপাণ্ডব? কিচক! শান্ত, ক্রোধ সম্বরণ করো সৌরেন্দ্রী। নাকি পাঞ্চালী বলবো? তোমার পঞ্চ স্বামী যথা কঙ্ক, বল্লভ, বৃহন্নলা, সুদাস ও তন্তিপাল, এই পঞ্চপাণ্ডব যে অজ্ঞাতবাসে এই বিরাটনগরে অবস্থান করছে তা আমি অবগত। দুর্যোধন আমার পরম মিত্র। তার নিকট এই মুহূর্তে সংবাদ প্রেরণ করলে পুনঃ 12 বর্ষ বনবাস, পুনঃ 1 বৎসর অজ্ঞাতবাস তোমাদিগের। কি অভিলাষ! এত বড় স্পর্ধা তোর যে আমার কেশ কর্ষণ করে পদাঘাত করিস? তোমার রূপ ভোগ্যের কেন বৃথা করছো? অদ্য রাতে আমার শয্যাসঙ্গিনী হয়ে আমার কাম বাসনা তৃপ্ত করো, নইলে দুর্যোধনের নিকট সংবাদ প্রেরণ করতে আমার বেশি অবসর লাগবে না। কিচক! ধীরে। পঞ্চস্বামীর কাম তৃপ্তি যদি করতে পারো, আমাকে ষষ্ঠ রূপে জ্ঞান করো, ক্ষতি কি? আলো ধীরে ধীরে মিলিয়ে যেতেই হাততালি। পরের দৃশ্য আরম্ভ। রাজলক্ষ্মী সিন শেষ করে মঞ্চের ব্যাক স্টেজে গিয়ে নিজের গ্রিন রুমে যেতে গিয়ে থমকে দাঁড়ায়। কি ব্যাপার তুমি? কি সিদ্ধান্ত নিলি? তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই? তোর প্রতি আমার ইন্টারেস্ট নেই। তাহলে আমার কাছে এসে বিলাপ করো কেন? শো চলছে আমার, যাও এখন। ঠিক আছে, তাহলে শোয়ের পর যেন এসে শুনি উত্তরটা হ্যাঁ, নইলে? নইলে? তুমি হুমকি দিচ্ছ নাকি আমাকে? রাজলক্ষ্মী কড়া নজরে আগন্তুকের দিকে চেয়ে মঞ্চের দিকে এগিয়ে যায়। মঞ্চের আবহ বড়ই গম্ভীর। খাম্বাজ ও পাখোয়াজ আর মৃদঙ্গের তালে দ্রৌপদী বেশে রাজলক্ষ্মীর উপস্থিতি আরও বৃদ্ধি পায়। প্রণয় নিজের কপালে হাত রেখে বসা আপার রস্টামের উপর। পুনঃ
সেই অপমানের পুনরাবৃত্তি। কি বৃকদর, জ্যেষ্ঠ পাণ্ডবের ন্যায় মৌনব্রত ধারণ করেছ? ওই দুরাচারী কপটি কীচক আমাকে কুনজরে ও কুবচনে অপমানিত করে চলে। আর কত কত অপমান সহ্য করতে হবে আমাকে পাণ্ডব পাটরানী রূপে? হে দ্রুপদ কন্যা, কি রূপে আমি অগ্রসর হই কপটের সমীপে? অজ্ঞাতবাস পূর্ণ হতে এখনো 2 দিবস অবশিষ্ট। আর এই 2 দিবসে কীচকের ভোগকে যদি পরিণত হই? পাঞ্চালী, কার সমীপে আমি আমার অবস্থার গাথা গাথন করেছি? দ্রুত ক্রিয়ায় যখন আমার বস্ত্র হরণের কথা দুর্যোধন উচ্চারণ করে, তখন মহাবলশালী মধ্যম পাণ্ডব মৌন। ফাল্গুনের গাণ্ডীব মিথ্যা, ধর্মরাজের ধর্ম অধর্ম সমতুল্য। সর্বসম্মুখে অঙ্গরাজ কর্ণ আমাকে বেশ্যা নামে অভিহিত করে। শান্ত হও যাজ্ঞসেনী। না, অদ্যে আর শান্ত নয়। ভরা সভাতে সেদিন দ্রৌপদী নগ্ন হয়নি, নগ্ন তো হয়েছিল নপুংসক পাণ্ডবেরা। আর অম্বার অভিশাপে অশ্রু জল ঝরিয়ে চলেছে ভরত কুলবধূরা। অদ্যে বৃকদরের 2 বাহু কি কেবল পাকশালার খুন্তি ধারণেরই ক্ষমতা রাখে? স্ত্রীর অপমানের উত্তর নয়? ধিক্কার, ধিক্কার এমন স্বামীকে। আলো নেভে এবং নাটকের অন্তিম দৃশ্য ভীমের হাতে কীচক বধ হতে দর্শক মহলে করতালির বন্যা বয়ে চলে। চলো এবার নায়িকা হতে সংবাদ গ্রহণ করি। ব্যাকস্টেজে ভিড় কম হয়। সবাইকে কাটিয়ে জিজ্ঞেস করে নিয়ে দামিনী রাজলক্ষ্মীর গ্রিন রুমের কাছে এসে দাঁড়াতেই এক ছোকরা তাকে আটকায়। ভিতরের দিদিকে গিয়ে বলো পুলিশের ইনচার্জ কথা বলতে এসেছে। দামিনীর কথাটা শোনা মাত্রই ছোকরা দরজা খুলে দেয়। কিছুক্ষণের মধ্যে বাইরে এসে জানায় রাজলক্ষ্মী ভিতরে যেতে বলেছে। দামিনী গ্রিন রুমের ভিতরে ঢুকে দেখে টিস্যু পেপার দিয়ে রাজলক্ষ্মী চোখের কাজল তুলছে। আয়নায় দামিনীকে দেখা মাত্রই সামান্য অবাক হয় সে। ঘুরে নিয়ে বলে, পুলিশ ইনচার্জ একজন মেয়ে। কথাটা বলতে বলতে রাজলক্ষ্মী গ্রিন রুমের পিছনের দিকের জানলা খোলে। দামিনী কোনো ভনিতা না করে জিজ্ঞেস করে, নরেন্দ্রনাথ বণিককে চেনেন? না। আর আমি যদি বলি চেনেন? তাহলে বলবো ভুল। আচ্ছা, আপনার নাম রাজলক্ষ্মী তো? সারনেম? সেটার সাথে খুনের কি সম্পর্ক? খুন হয়েছে সেটা নিয়ে একবারও তো কিছু বলিনি। রাজলক্ষ্মী সামান্য থতমত খায়, কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে বলে, পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করতে এসেছে তখন খুনই হবে। কেন? চুরিও তো হতে পারে, আবার নিখোঁজও হতে পারে। আমার পদবী মণ্ডল। বিয়ে হয়েছে? খুব অবান্তর প্রশ্ন করছেন আমার কাজের জায়গায় এসে। সাফ সাফ বলুন তো কি হয়েছে? দামিনী হেসে নিয়ে ফট করে বলে, বেশি কিছু না, শুধু একটা প্রশ্নের উত্তর দিন, সেটা পেলেই আমি চলে যাব। ঠিক আছে রেবতী দেবী? ঠিক আছে, বলুন। বলেই রাজলক্ষ্মী 2 হাতে নিজের মুখ চেপে ধরে। দামিনীর ঠোঁটের কোণে হাসি, শান্ত স্বরে বলে, ধন্যবাদ, এইবার একটা উত্তর পেলাম। রাজলক্ষ্মী ধীরে ধীরে চেয়ারে বসে নিয়ে খুবই বিমর্ষ স্বরে জিজ্ঞেস করে, না জানি কেন আমার বারবার মনে হচ্ছিল বাবা বেশি দিন বাঁচবেন না। নরেন্দ্রবাবু থিয়েটার দেখতে এসে আপনার সাথে দেখা করে কথা বলতেন না? না, একদিন স্টেজ পারফরমেন্স করার সময় বাবাকে আমি অডিয়েন্স সিটে দেখতে পাই।
আপনি বাড়ি ছাড়লেন কেন? ছাড়িনি, ছাড়ানো হয়েছিল। মানে? একটি ছেলেকে ভালোবেসে ফেলি, নির্মাল্য। জাতে, অর্থে, কাজে সবেতেই সে কমা। বাবা রাজি ছিলেন না। আমি ভেবেছিলাম প্রেম, পরে বুঝলাম ব্যবসা। দিনটা ছিল বিজয়া দশমী। নির্মাল্য বিয়ের নাম করে বাড়ি থেকে নিয়ে যায় আরতলে ঠাকুরপাড়া, মানে বেশ্যাপট্টি। প্রথম কয়েকদিন খুব কাঁদি, কিন্তু বুঝতে পারি ওইটাই ভবিতব্য। দশমীর দিন ঠাকুর বিসর্জন হচ্ছে। ঢাকিরা বোল তুলেছে, ঠাকুর থাকবে কতক্ষণ। আমি শুনছি বন্দে মাতরম, মুক্তি। মুক্তি হলো কি করে? কথাটা শুনেই হেসে নিয়ে রেবতী উত্তর দেয়, জলে ভাসা মেয়ে আমি। ব্যবসার মারপ্যাচ বেশ বুঝে গেছিলাম। ভারতী থিয়েটারের ম্যানেজারের হাত ধরি। ওখানে উনি প্রায়শই যাতায়াত করতেন। কাজ দুটো, অভিনয় আর রাতে তার বিছানা গরম করা। নরেন্দ্রবাবু আপনার সন্ধান পেলেন কোথা থেকে? আমি জানি না। বাবা কোনোদিন আমার সাথে এসে কথা বলেননি। আপনার কি মনে হয় কে খুন করতে পারে আপনার বাবাকে? সেই উত্তরটা যদি আমার কাছে থাকতো তাহলে তো আমি পুলিশের কাছে যেতাম। কিশোর খুন করতে পারে? না। জোর দিয়ে রেবতী বলে ওঠে, না, কিশোর অন্যরকম। আমরা একসাথে হয়েছি। ও এরকম ছিল না। হাসতো, খেলতো, স্কুলে যেত। একটা দমকা হাওয়ায় সব ছাড়খাড়। আর আপনার মা? মা যখন চলে যায় আমি তখন নাটকের জন্য আসানসোল। খবর পান কার থেকে? খবরের কাগজে বাবা দিয়েছিল, শ্রদ্ধা জ্ঞাপন পাতায়। আপনি কি জানেন আপনার নামে সম্পত্তি রেখে গিয়েছেন কিনা? হয়তো রেখেছে, কারণ নির্মাল্য নিজের বুদ্ধিতে নয়, অন্যের বুদ্ধিতে আমাকে বেচেছে। আমাকে বেচার টাকা 2 ভাগ হয়। কে সেটা? আর এখন নির্মাল্য কোথায়? মুহূর্তের মধ্যে গ্রিন রুমের ঘরে পরপর 3টে গুলি চলে আর রেবতী মাটিতে লুটিয়ে পড়ে। রক্তে থই থই গ্রিন রুমের মেঝে আর রেবতীর নিথর দেহ। গুলি করা হয়েছে সেই খোলা জানলা দিয়ে। দামিনী দৌড়ে জানলায় এগোতেই দেখে কেউ একজন হলের পাঁচিল টপকে পালিয়ে গেল। পুরো হলে ভয়ের চিৎকার আরম্ভ। নিনাদ আর অম্বর তাড়াতাড়ি গ্রিন রুমের ভেতরে আসে। অস্ফুট স্বরে নিনাদ জিজ্ঞেস করে, কে খুন করলো? এটা কেন হলো দামিনী? ব্যাপারটা কিন্তু অনেক দূর এগোবে। নায়িকা খুন মুখের কথা নয়। যেভাবেই হোক কেস তাড়াতাড়ি শেষ করো। কড়া স্বরে টেলিফোন লাইনে এসিপি রুদ্রনারায়ণ বলে। ফোনের রিসিভারটা রাখতেই দামিনী ধীরে ধীরে চেয়ারে এসে বসে। কটেজে দামিনী বাদে আর কেউ নেই। হঠাৎ বুট জুতোর শব্দে সামনের দিকে চেয়ে দেখে নিনাদ আর অম্বর এগিয়ে আসছে। কি খবর? দামিনী জিজ্ঞেস করতেই অম্বর বলে, সকাল থেকে গ্রামের লোকেদের জেরা করে 2টো কথা জানতে পেরেছি। সমর বণিকের প্রচুর জনের কাছে টাকা ধার করে বসে আছে। আরেকটা পয়েন্ট হলো, চাকর রঘুনাথ খুনের দিন সকালে সদরে গিয়েছিল আর দুপুরের মধ্যে ফিরে আসে। এই কথা সে কাউকে বলেনি। অন্যদিকে নিনাদ বলে, গ্রামের মোড়ল অধীরথবাবু একটা অদ্ভুত কথা বললেন। রমণীবাবু নাকি নরেন্দ্রবাবুর কাছ থেকে টাকা নিয়েছিলেন, যেটা শোধ তিনি দেননি। মোড়লমশাই মাঝে মাঝে তাস খেলা দেখতে মহাজন বাড়ি যেতেন। একদিন তাস খেলার সময় রমণীবাবু নাকি বলেন, তোমার টাকাটা আর দেওয়াই হচ্ছে না। উত্তরে নরেন্দ্রবাবু বলেন, মরার আগে দিও তাহলেই হবে। আর কিশোর কোনো একটি মেয়েকে ভালোবাসত, এটা দেখেছে পাড়ার এক ব্যক্তি।
মেয়েটি প্রায়শই সন্ধ্যার দিকে মহাজন বাড়িতে যাতায়াত করত, কিন্তু এখন সে আর আসে না। আর তারপর থেকেই কিশোরী নেশার কবলে পড়ে। মুহূর্তের মধ্যে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দামিনী আদেশের ভঙ্গিতে বলে ওঠে, গিরিশবাবু, রমণীবাবু, কিশোর আর রঘুনাথ, এই চারজন যেন পুলিশ স্টেশনে উপস্থিত হয়। যে যেই অবস্থাতেই থাকুক না কেন তুলে আনবি। দামিনী কথাটা শেষ করতেই টেলিফোন বেজে ওঠে। কাছে এগিয়ে রিসিভার কানে তুলে নিয়ে বলে, হ্যালো, কে? ডাক্তার, রেবতীর পোস্টমর্টমে কি পেলে? যা সন্দেহ করেছিলি সেটাই পেয়েছি। মর্গ রুমে দামিনীকে বলে ওঠে সৌরজা। 3টে গুলি বডি ভেদ করে বেরিয়ে গেছে। সেটাই স্বাভাবিক। জানলার অনেকটাই কাছে বসেছিল রেবতী। রিভলভার? দেশি কাঠটা? না, তবে যেটা পেয়েছি সেটা কেস ঘোরাতে পারে। কি সেটা? রেবতী প্রেগন্যান্ট হয়েছিল আর সন্তান প্রসবও করেছে। কি? পেটে সেই মার্কই আছে। আর আমার অ্যানালাইসিস বলছে সন্তানের বয়স 7-8 বছর হবে, যদি না মৃত সন্তান প্রসব করে। একা রামের ঠাঁই নেই, সুগ্রীব দোসর হলো। দামিনী কথাটা বলা মাত্রই সৌরজা চমকে ওঠে, বলে, কি বললি? দোসর? দামিনীর মুখ গম্ভীর হয়ে ওঠে। রেবতীর মৃতদেহের কাছে এগিয়ে তার মুখের দিকে চেয়ে দামিনী গম্ভীর কণ্ঠে বলে চলে, তাহলে নরেন্দ্রবাবু ঠিকই আন্দাজ করেছিলেন যে রেবতী খুন হবে, এবং তাও 8 মাস পর। নরেন্দ্রবাবুর চিঠিটা মনে আছে ডাক্তার? হ্যাঁ। দশরথের বাবার নাম কি? রাজা অজ। ইয়েস, অজ। আর অজপুত্র মানে দশরথ। দশরথের 4 ছেলে আর নরেন্দ্রবাবুরও 4 ছেলে। এখানে অজপুত্র বলতে উনি তার মানে নিজেকেই বুঝিয়েছেন। দশরথ আর কৌশল্যার একটা মেয়েও ছিল, দ্যাট ইজ শান্তা। আর শান্তা মানে রেবতী। কাহিনীটা জানো তো? দশরথ অপুত্র, এবার পুত্র লাভের জন্য যাকে দিয়ে যজ্ঞ করাতে হবে তিনি হলেন ঋষ্যশৃঙ্গ মুনি, কিন্তু তাকে বিবাহিত হতে হবে। তখন রাজা দশরথ অনিচ্ছা সত্ত্বেও শান্তার সঙ্গে ঋষ্যশৃঙ্গ মুনির বিয়ে দেন। বিয়ের পর ঋষ্যশৃঙ্গ মুনি আসেন এবং যজ্ঞ করেন। সেই যজ্ঞের আগুন থেকে পায়েস তুলে 3 রানীকে খাইয়ে দেন। তার ফলেই 4 ভাইয়ের জন্মের পথ তৈরি হয়। অতএব শান্তার বিয়ে না হলে দশরথ ছেলের মুখ কখনোই দেখতে পেতেন না। ফলে সূর্যবংশ দ্য এন্ড। ইয়েস, কিন্তু এখানে বংশবীজটা 4 ছেলে নয়, রেবতীর সন্তান। অতএব বণিক বাড়ির উত্তরসূরি। এই জন্যই রেবতী যাতে সম্পত্তি পায় তার ব্যবস্থা নরেন্দ্রবাবু উইলে অন্যান্য বলে লিখে দিয়ে যান। এই খুনের রহস্য ভেদ করতে আমার একজনকে প্রয়োজন। কে? নির্মাল্য? ইয়েস, নির্মাল্য। কিন্তু কিভাবে পাবো? খোঁজার লিঙ্ক কোথায়? লিঙ্ক রেবতী। শুরু ওখান থেকেই করব। অন্ধকারেই তীরটা মারি, দেখি নিশানায় লাগে কিনা। আকাশটা পুরো ব্যাগড়া দিল দুপুর থেকেই। ঝলমলিয়ে রোদ খেলিয়ে কখন যে এক পশলা মেঘ এনে মেঘের কোণে জমা করে রেখেছিল সেটা কেউই খেয়াল করেনি। দুপুর থেকেই শুরু হয়েছে ঝিরঝিরিয়ে বৃষ্টি, তার সাথে সেই রকম ঠান্ডা হাওয়া। টিমটিমে চায়ের দোকানগুলোর একধারে ছাওয়াওয়ালা তলায় লোকেরা কাঠ জেলে আগুন পোহাচ্ছে। দামিনী সদর পুলিশ স্টেশনের করিডোরে দাঁড়ানো, হাতে চায়ের গ্লাস, তাতে থেকে থেকেই চুমুক দিচ্ছেন। হঠাৎ দেশাই এসে জানায় নিনাদ গিরিশবাবু আর রমণীবাবুকে নিয়ে এসে জেরা ঘরে বসিয়েছেন। দামিনী দেরি না করে সোজা জেরা ঘরের দিকে এগিয়ে যায়। জেরা ঘরে জ্বলছে একটা হালকা পাওয়ারের হলুদ রঙের বাটি। একটা টেবিলের একধারে
একটা চেয়ার অন্য ধারে একটা লো বেঞ্চ, সেটাতেই বসে রয়েছে নরেন্দ্রনাথ বণিকের দুই বন্ধু। কি ব্যাপার, আমাদেরকে এইভাবে এইখানে আনা হলো কেন? আমরা তো সবই বলে দিয়েছি। ভয়ার্থ স্বরে গিরিশবাবু কথাটা বলতেই দামিনী চেয়ার টেনে নিয়ে তাতে বসে উত্তরে বলে, জানি, তবে যেগুলো এখনো জানাননি সেগুলো বলার জন্যই আপনাদের এখানে আনা। কথা শুনে গিরিশবাবু আর রমণীবাবু একে অপরের দিকে তাকায়। শুনলাম আপনি নাকি নরেন্দ্রবাবুর কুষ্টি করেছিলেন। হ্যাঁ। গিরিশবাবু উত্তর দেয়, আরও একটা কথা শুনেছি, সেটা হলো উনি নাকি খুবই আধুনিক চিন্তাভাবনার লোক ছিলেন। হ্যাঁ, নরেনের চিন্তা ভাবনা খুবই উন্নত ছিল। তাহলে এসব ভাগ্য গণনায় রাজি হলেন কি করে? এটাও এক প্রকার খেলারই ছলে। একদিন সন্ধেবেলা ব্রিজের আসর চলছে, সেদিন নরেন বারবার পয়েন্ট তুলছিল। আমি মজা করেই বলেছিলাম যে আজ তোমার ভাগ্য খুব ভালো হে। শুনে নরেন হেসে উত্তর দেয় যে ভালো তো আমার একটা কুস্তি করে দেখাও, আর বলো খারাপ কি কি আছে, এরপরই তার কুস্তি করি। কুষ্টি বিচারে অপঘাতে মৃত্যু ছিল কি? আগে সেটা নয়, অত নিখুঁত গৌণক্রিয়ায় পাওয়া যায় না। তবে ওই এই বছর বৈশাখ মাসটা ওর জন্য ভালো ছিল না। আমি সতর্ক করেছিলাম, বলেছিলাম তোমার সিংহ রাশি, তার উপর মেষ লগ্ন, খুবই উগ্র মুহূর্ত। ব্যাস, পাত্তাও দিল না। দামিনী কথাটা শোনা মাত্রই মুহূর্তের মধ্যে রমণীবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ওঠে, নরেন্দ্রবাবুর কাছ থেকে কত টাকা ধার করেছিলেন? কথাটা শোনা মাত্রই রমণীবাবুর চোখ বড় বড় হয়ে যায়। দামিনী হেসে তাচ্ছিল্য স্বরে বলে চলে, গিরিশবাবুর ভাষায় ওসব গ্রহফ্রহ আমার উপর প্রভাব ফেলতে পারে না, কিন্তু ধয়ের একটা মারাত্মক প্রভাব আছে। ধৈর্য, ধীরতা এবং ধকল, এই তিনটে খুব সাংঘাতিক আমার। গাঁয়ের মোড়ল মশাই খবরটা দিয়েছেন। এবার বলুন তো, কত ধার করেছিলেন? সব মিলিয়ে 40,000-এর মতো। এত বড় অঙ্কের টাকা নেবার বিশেষ কোনো কারণ রমণীবাবু? আমার ধার হয়ে গিয়েছিল কয়েকজনের কাছে, আর টাকাটা তাদের না দিলে আপনার জীবন সংকটে পড়তে পারত, কারণ টাকাটা মহাজাতি ময়দানে ঘোরাতে লেগে বসে আছে। রমণীবাবু বাকরুদ্ধ। গিরিশবাবুর ঘেন্না মেশানো দৃষ্টি ঘুরে গেছে রমণীবাবুর দিকে। রমণীবাবু কেবল মাথা নেড়ে হ্যাঁ করেন। শোধ করেননি তো টাকাটা? না, কিন্তু তার মানে এই নয় যে আপনি টাকার জন্য খুনটা করেছেন, তাই তো? জানি এই উত্তরটাই হবে, এত বছরের এক্সপিরিয়েন্স। কথাটা সেটা নয়, কথাটা হলো খুনের দিন সত্যিই আপনারা ওই ঘরেই ছিলেন তিনজনে, যতক্ষণ লোডশেডিং ছিল? ইতিমধ্যে অম্বর চেরার ঘরের দরজার সামনে দাঁড়াতেই দামিনী তার দিকে যায়। অম্বর বুঝিয়ে দেয় কিশোর আর চাকর রঘুনাথকেও সে নিয়ে এসেছে। দামিনী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে স্বাভাবিক স্বরে বলে চলে, ভাবুন কি সত্যি বলবেন, কতটা বলবেন, ভাবার সময় দিলাম। কিন্তু একটা কথা বলে রাখি, লুকোলে বিপদ বাড়বে। জ্যোতিষশাস্ত্রে একটা প্রবাদ আছে না, কপাল গুণে গোপাল ঠাকুর? সেই প্রবাদটা কিন্তু সবসময় ফলে না। বক্রদৃষ্টি বলেও একটা কথা আছে। ঘর খালি করে দামিনী অম্বরকে নিয়ে বেরিয়ে যায়। রয়ে যায় শুধুমাত্র দেশাই। গিরিশবাবু আপন মনে বলে চলে, সত্যি বলাটা কি ঠিক হবে? বিপদ কমার বদলে আবার বেড়ে যাবে না তো? বিপদ বাড়বে নাকি কমবে সেটা নির্ভর করছে কতটা সত্যি বলবেন তার উপর। থানার অফিস ঘরের চেয়ারে বসিয়ে দামিনী কথাটা বলতেই রঘুনাথ বেরা একবার নীনাদের দিকে চেয়ে নেয়। অম্বর অন্যদিকে বাইরে কিশোর বণিককে নিয়ে নিজের মতো কয়েকটা প্রশ্ন করে চলে। সব সত্যি না বলাই ভালো। রঘুনাথ বলে, না বললেও সেটা যে সামনে আসবে না এটা ভাবা ভুল। 30 বছর যার সেবা করলেন সে মানুষটা খুন হয়েছে। ভেবে বলুন কার পক্ষ নেবেন, ন্যায়ের
নাকি অন্যায়ের? আমি জানি নরেন্দ্রবাবুর মতো আপনিও 4 ছেলেকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন, কিন্তু লাভ নেই। রঘুনাথবাবু, আমার প্রশ্ন কিন্তু বদলায়নি। প্রশ্ন সেই একটাই, ছেলেদের সঙ্গে নরেন্দ্রবাবুর সম্পর্ক কেমন ছিল? ভালো না। কার সাথে? সমর। কারণ? সমরের প্রচুর টাকার দেনা, চালের ব্যবসায় মন কম, মদে নেশা বেশি। এই নিয়ে সমরের সাথে কথা কাটাকাটি হয়েছিল মালিকের। খুনের দিন সমরবাবুর মোটর বাইক নিয়ে বাইরে গিয়েছিলেন কেন? হাতে ওটা কি ছিল? টাকা। মালিক খুন হলে একটা টেলিফোন আসে, তারপর বেরিয়ে যায়। ফেরেন কখন? ওই পুলিশ পৌঁছানোর আধা ঘন্টা আগে। পলিথিন প্যাকেটে যে টাকাই ছিল এটা জানলেন কি করে? কারণ টেলিফোনে কথা বলার সময় সমর বলেছিল, ঠিক আছে, তবে এইটাই শেষবারের মতো টাকা দিচ্ছি। এইটা শুনেই আমি বুঝে যাই যে আবার টাকা ধার করেছে ও। খুনের দিন নরেন্দ্রবাবুর 3 বন্ধুই ঘরে ছিলেন লোডশেডিংয়ের সময়? প্রশ্নটা শুনেই রঘু থেমে যায়। দামিনী আবার বলে ওঠে, রঘুনাথবাবু, আমার হাতে বেশি সময় নেই, 8 মাস পিছিয়ে আছে এই কেস। তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর। না না। রঘু উত্তর দিতেই দামিনীর মুখ কঠিন হয়ে ওঠে। নীনা চেয়ে আছে দামিনীর দিকে। কে কে ঘরে ছিল? শুধু রমণী বাবু ঘরে ছিলেন, গিরিশ বাবু আর কমল বাবু ঘরে ছিলেন না। দামিনী এক দৃষ্টে চেয়ে থাকে রঘুনাথের দিকে। তারপর শান্ত স্বরে দামিনী বলে, একটা অদ্ভুত প্রশ্ন করতে চলেছি, উত্তরটা কিন্তু আমার চাই। রঘুনাথ বেশ ভয়ে ভয়ে দামিনীর দিকে চাইতেই দামিনী হুট করে জিজ্ঞেস করে ওঠে, নরেন্দ্রবাবুর স্ত্রী রাধা দেবীর খুনটা কি করে হয়? ছাদ থেকে পড়ে না, গলায় দড়ি দিয়ে। ক্লিয়ার হলো না। গিন্নিমা গলায় দড়ি দিয়েছিলেন। কেন? আমি তা জানি না বাবু। জানেন জানেন, সব জানেন, কিন্তু চেপে আছেন। কথাটা বলতেই অম্বর কয়েকটা ছবি টেবিলের উপর ফেলে। দামিনী তার মধ্যে থেকে একটি ছবি নিয়ে নির্দিষ্ট জায়গায় আঙুল দেখিয়ে বলে ওঠে, এটা রাধা দেবীর শেষকৃত্যের ছবি। উনি ফুলের খাটিয়ায় শুয়ে, কিন্তু এই ব্যান্ডেজটা কিসের? আত্মহত্যা হবার পর আমি বিক্রমবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে রাধা দেবীর ময়নাতদন্তের রিপোর্ট কোথায়। উত্তরে উনি জানান যে এই ঘটনার সময় উনি পোস্টিং ছিলেন না, সেই সময় ইনচার্জ ছিলেন পরাগবাবু। ওনার কাছ থেকে শুনি রাধা দেবীর আত্মহত্যার খবর পাওয়ার পর উনি যখন মহাজন বাড়িতে যান তখন বডি ফুলে সাজানো হয়ে গিয়েছে। নরেন্দ্রবাবু ময়নাতদন্ত করতেই দেননি। উনি বলেন যে রাধা দেবী কয়েকদিন যাবৎ কিশোরকে নিয়ে চিন্তায় ছিলেন আর তার জন্যই গলায় দড়ি দেন। এতে কারোর দোষ নেই। বডি সিলিং থেকে নামানোর সময় হাত ফসকে বডি মেঝেতে পড়ে যায় এবং তাতেই নাকি মাথায় আঘাত লাগে। এই কথাগুলো বিশ্বাস করার মতো বোকা কি আমাকে দেখে মনে হয় রঘুনাথ বাবু? রঘুনাথ চুপ করে যায়। আমি বলি, ছবিতে রাধা দেবীর মুখ আর গায়ের রং বলছে ঘটনাটা ঘটেছে 2-3 দিন আগে, আর তারপর 2-3 দিন পর লোকদের জানানো হয়েছে যে উনি আত্মহত্যা করেছেন। রঘুনাথ মাথা নিচু করে বসা। আমি গ্রামের লোকেদের জিজ্ঞাসা করে আরও একটি খবর পেয়েছি, আর সেটা হলো রাধা দেবীর মৃত্যুর 1 সপ্তাহ আগে থেকে নরেন্দ্রবাবু বাড়িতে ছিলেন না। অতএব রঘুনাথবাবু, আপনার কাছে এখন রাস্তা দুটো, হয় সত্যি বলুন, নইলে কিশোরের মরণ দেখুন। না না না। আতঙ্ক মেশানো স্বরে রঘু চিৎকার করে ওঠে, যেন চেপে থাকা বাবার আকুতি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রঘু বলে, গিন্নিমা মারা যাওয়ার আগে
মনু এমন ছিলেন না। মনু আর ভানু তিনজনে এক আত্মীয়ের বাড়ি বিয়ের নেমন্ত্রণে গিয়েছিল, আমি বাড়িতে ছিলাম। আর বাকি ভাইয়েরা? ভাইদের কথা আমি বলতে পারবো না, তবে ওই দিন আমি কলঘর থেকে বেরোনোর সময় একজনকে দেখেছিলাম, এইটা শতকরা 100% সত্যি। গিরিশবাবু দেশাইকে বলে ওঠেন, আপনার প্রতিবেশী অর্ধেন্দু পালিত আমায় বললেন যে আপনি নাকি যাত্রা নাটক এসব পছন্দ করেন। দামিনী নয় কথাটা বলে দেশাই। উত্তরে গিরিশবাবু মাথা নাড়ায়। তাহলে এটাও বলুন, নরেন্দ্রবাবুকে থিয়েটার দেখাতে আপনিই নিয়ে যান? হ্যাঁ, এটি কথায় কথায় বলেছিলাম, তখনও বলে যে থিয়েটার দেখতে যাবে। বুঝলাম। তারপর আপনার সাথেই কি বারবার থিয়েটার দেখতে যেতেন? মাঝে সাঝে তো যেতই, তবে তারপর থেকে নরেন থিয়েটারের খোঁজ খবর রাখার জন্য খবরের কাগজই দেখে নিত। তা থিয়েটারে কোনো নায়িকার সাথে কথা বলতে দেখেননি কখনো? তা বলতে পারবো না স্যার, আমি দেখিনি। রংমহল থিয়েটারের কাস্টিং ডিরেক্টর নিনাদকে আকুতি মেশানো স্বরে বলে চলে। ব্যক্তির নাম কুশল মুখার্জি। ন্যালা খ্যাপা গোছের দেখতে, ছিপছিপে চেহারা, মাথায় কাঁচা পাকা মেশানো চুল, চোখের ডগায় বেমানান একটা চশমা। প্রথমে দেখেই মনে হবে গুপি গাইন বাঘাবাইনের যেন জাদুকর বরফি মুখের সামনে দাঁড়িয়ে আছে। কণ্ঠস্বর খুবই পাতলা। নিনাদ জেরার ভঙ্গিতে বলে ওঠেন, তা বললে তো আর হবে না কুশলবাবু, খুন হয়েছে রিয়েলে, অ্যাক্টিংয়ে নয়। অতএব এই রাজলক্ষ্মী দেবীর সাথে কোনো ওনারই বয়সী পুরুষ মানুষ দেখা করতেন কি না, এই উত্তর আমার চাই। রাজলক্ষ্মী দেবী খুবই কম কথা বলতেন, অভিনয় বুঝতো, ব্যাস ওটুকুই। ঠিকানা? আমার? ধর্মশাই, আপনি খুন হয়েছেন নাকি? রাজলক্ষ্মী দেবীর ঠিকানা। নিনাদের ধমক খাওয়া মাত্রই কুশলবাবু তাড়াতাড়ি রাজলক্ষ্মী দেবীর ঠিকানা দেয়। তাতে ঠিকানা নিয়ে বেশ অবাক হয় সে, কারণ ঠিকানা এই নিঝুমগড়েরই। দেরি না করে নিনাদ পুলিশ জিপ নিয়ে রওনা হয় সেদিকে। বৃষ্টির কাঁচা সড়কে জিপ এগোতে চাইছে না। মাঠ, বাগান, শাল, সেগুন চারিদিকে জলে থই থই। নিঝুমগড়ের প্রায় 2 মাইল ভিতরে শঙ্খপাড়া। সেখানে পৌঁছে নিনাদ এক মহিলাকে রেবতীর ছবি দেখাতেই মহিলা এক ব্যক্তির নাম করেন আর তার বাড়ি দেখিয়ে দেন। বাড়ির সামনে পৌঁছে নিনাদ দেখে চারিদিকে কাঁচা বাড়ির মাঝে একটা পাকা দোতলা বাড়ি। দরজায় সজোরে কড়া নাড়তে ভেতর থেকে গম্ভীর স্বরে ভেসে আসে, আরে আরে আসছি, দরজা ভেঙে ফেলবে নাকি? দরজা খুলতেই নিনাদের প্রথম প্রশ্ন, আপনি জয়প্রকাশ চৌধুরী? হ্যাঁ, আপনি? ব্যক্তি মাঝবয়সী এবং বেশ ব্যক্তিত্বময় চেহারা। নিনাদ সেন, ব্রাঞ্চ সিনিয়র ইন্সপেক্টর। কি ব্যাপার বলুন তো? রাজলক্ষ্মী কে হয়? প্রশ্নটা শোনা মাত্রই জয়প্রকাশ চৌধুরীর মুখ কঠিন হয়ে ওঠে। বলে, এ বাড়িতে ভাড়া থাকে। তাই? আপনি জানেন এখন সে কোথায়? রংমহল থিয়েটারে শো আছে, সেখানেই গেছে। আচ্ছা, কি হয়েছেটা কি? এত প্রশ্ন কেন ওকে নিয়ে? কারণ রাজলক্ষ্মী দেবী খুন হয়েছেন। কি? চমকে ওঠেন জয়প্রকাশ। কে খুন করলো? কেন করলো? আপাতত প্রশ্ন আমি করব, উত্তর আপনি দেবেন। প্রথম প্রশ্ন, রাজলক্ষ্মী দেবী কি বিবাহিত? আমি জানি না। ইতিমধ্যেই নিনাদ গৃহকর্তাকে পরোয়া না করে সোজা ঘরের ভিতরে ঢোকে। ঘরের চারদিক স্মারক সম্মানপত্রে সাজানো। আপনি কি নিজেও থিয়েটারের সাথে যুক্ত? হ্যাঁ। দলের নাম? আমি ভারতী থিয়েটারের ম্যানেজার। কথাটা বলা মাত্রই নিনাদের ঠোঁটের ফাঁকে হাসি ধরা দেয়।
হিয়ালি সুরে বলে ওঠেন, হায় রে বিধাতা, মাঝে মাঝে তোকে বোঝা দায়। আমি মন্দিরের সন্ধান করছি আর তুমি তো ঈশ্বরের দর্শন দিয়ে দিলে। মানে? তার মানে আপনি সেই ব্যক্তি যে রাজলক্ষ্মী ওরফে রেবতীকে পতিতা পল্লী থেকে বের করে আনেন, কে তাই তো? তারপর থিয়েটারের লাইনে কাজ দেন। শোনা মাত্রই জয়প্রকাশের মাথায় বজ্রাঘাত পড়ে। এদিক ওদিকে চাইতে শুরু করে। তারপর ধপ করে ঘরের চেয়ারের উপর বসতেই নিনাদ নিজের মুখটা ওনার সামনে এগিয়ে নিয়ে ভয় দেখানোর মতো বলে চলে, এই যে আমার মুখটা দেখুন একবার জয়প্রকাশ বাবু, অনেকটা জমের সাথে মিল পাবেন। শুধু জমের গোঁফ আছে আমার গোঁফটা সেভ করা, কিন্তু আমাদের দুজনেরই চরিত্র একই রকম। লুকোনোর চেষ্টা করলেই মরণ। মাথা নেড়ে জয়প্রকাশ উত্তর দেয়, হ্যাঁ আমি সেই। নির্মাল্য কোথায়? আমি জানি না। রেবতীর সাথে দেখা করতো? করতো। রেবতীর কোনো সন্তান আছে? হ্যাঁ আছে, একটা মেয়ে। সে কোথায়? দেরাদুনের হোস্টেলে থাকে, ওখানে থেকেই পড়াশোনা করে। মেয়ের নাম? অলকানন্দা। নির্মাল্য কোথায় দেখা করতো রেবতীর সাথে? ঠিক ছিল না, 2-3 বার এ বাড়িতে এসেছে। কেন আসতো? মেয়ের জন্য। আর রেবতী? কিছুতেই বলতো না, কারণ রেবতী জানতো নির্মাল্য মেয়ের খোঁজ পেলে ওকেও বেঁচে দেবে রেবতীর মতো। কাগজ পেন্সিল আছে? হ্যাঁ আছে। নিয়ে আসুন। কথাটা বলতেই জয়প্রকাশ তাড়াতাড়ি পাশের একটা ঘরে চলে যায়। অন্যদিকে ঘরের টেবিলের উপরে থাকা একটা টেলিফোনের রিসিভার তুলে নিয়ে নিনাদ একটা নম্বর ডায়াল করে। বিপরীত দিক থেকে কণ্ঠস্বর ভেসে আসতেই নিনাদ বলে চলে, আমি নিনাদ স্যার বলছি। অম্বর স্যার পুলিশ স্টেশনে আছে? হ্যাঁ আছে, ওনাকে গিয়ে বলো আমি ফোন করেছি। হ্যাঁ নিনাদ বল। তাড়াতাড়ি নিঝুমগড়ের শঙ্খপাড়াতে আয়। একাই আসবি, সাথে কাউকে আনবি না। কি হয়েছে? নির্মাল্যকে পাওয়া গেছে। বলিস কি? এখনই আসছি ভাই। ফোনের রিসিভারটা নামিয়ে নিনাদ দেখে জয়প্রকাশ হাতে কাগজ পেন্সিল নিয়ে দাঁড়িয়ে। আমার সব থেকে প্রিয় বন্ধু আসছে আপনার বাড়িতে। আপনি নির্মাল্য থোবরার বর্ণনাটা দেবেন আর উনকে দেবে। জয়প্রকাশ মাথা নেড়ে হ্যাঁ করে ওঠে। পরক্ষণেই নিনাদ জিজ্ঞেস করে, আর এই নির্মাল্য মেয়ে বেচা ছাড়া আর কি করে? আর কি করে আমি অতটা ভালো জানি না। কিশোর নেশা ভরা স্বরে দামিনীকে উত্তর দেয়। জেরা ঘরে কিশোর বসা, আর পাশে দামিনী স্থির দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। দামিনী আবার কিশোরকে বলে ওঠে, দেখুন কিশোরবাবু, মনে করুন আপনার মা যেদিন মারা যান সেদিন সন্ধেবেলায় কি কি হয়েছিল। আপনি কেন বুঝতে পারছেন না? আমার মনে নেই। রেবতীকে মনে আছে? দামিনীর মুখে নামটা শুনেই কিশোরের মুখের ভাব বেশ অন্যরকম হয়ে ওঠে। রেবতী কিন্তু খুন হয়েছে। কি? না। আমি খুনের সময় ছিলাম, সামনেই ছিলাম। আর মরবার আগে সে একটা কথা জোর দিয়ে বলে গেছে, কিশোর খুন করতে পারে না, আর কিশোর এমন ছিল না। এমন কি হলো কিশোরবাবু যে জীবনটা নেশাতে ভাসিয়ে ছেড়েছেন? কিশোর দুই হাতে নিজের মাথা চেপে ধরে, যেন যন্ত্রণায় মাথা তার ছিঁড়ে যাচ্ছে। বলে ওঠে, আমাকে আমাকে যেতে দিন, আমার ভালো লাগছে না কথা বলতে। জানি, কিন্তু বলতে যে হবেই। গ্রামের লোকেদের কাছ থেকে আপনার ব্যাপারে একটা খবর পেলাম। 5 বছর আগের একটি মেয়ে মহাজন বাড়িতে যাতায়াত করত, আর মেয়েটিকে দেখা যেত আপনার সাথে।
কিন্তু আপনার মা মারা যাওয়ার পর থেকে সেই মেয়েটিকে আর দেখা যায়নি। মেয়েটি কে আর সে কোথায়? কিশোরের শরীর যেন আরো খারাপ হতে আরম্ভ করে। অন্যদিকে দামিনী এক নাগাড়ে বলে চলে, বলুন কিশোরবাবু, মেয়েটি কে? আপনার মা কি সেই মেয়েটিকে চিনতেন? আর আপনার বাবা নরেন্দ্রনাথ বাবু, আপনার মা আত্মহত্যা করেছিলেন নাকি খুন হয়েছিলেন? বলুন, খুনটা কি ওই মেয়েটি করেছিল? আর তার জন্যই কি সেই মেয়েটিকে এই ঘটনার পর থেকে আর কেউ দেখতে পায়নি? আপনার দাদারা এটা জেনেই কি আপনার মায়ের খুনকে আত্মহত্যার রূপ দিয়েছে? না, জয়া খুন করেনি, খুন জয়া। জেরা ঘর কাঁপিয়ে চেয়ার ছেড়ে উঠে কিশোর চিৎকার করে বলে ওঠে। সে হাঁপাচ্ছে। নিজেকে শান্ত করে আবার চেয়ারে বসে নিয়ে উত্তর দেয়, সেই 12 ক্লাসের থেকে জয়াকে আমি চিনি, তারপর ভালোবেসে ফেলি। আমাদের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক বাড়তে থাকে। বাড়িতে আমি ওর কথা মাকে বলি, আর তারপর থেকে বাড়িতে আসতে শুরু হয়। ওর বাড়ির মেয়ের মতোই হয়ে উঠেছিল। কিন্তু কিন্তু সব হারিয়ে গেল। আমি, বাবা আর দাদামণি বিয়ে বাড়ি গেছিলাম। আমার যাওয়ার কথা ছিল না, হুট করেই বাবা বলে যেতে হবে। সেটা জয়া জানতো না, আমিও জানতাম না যে জয়া ওই দিন বাড়িতে আমার সাথে দেখা করতে আসবে। সেদিন অনেক রাতেই বাড়ি ফিরেছিলাম, কিন্তু কিন্তু ফেরা মাত্রই পায়ের মাটি যেন দুভাগ হয়ে যাচ্ছে। রঘু কাকা মাথায় হাত রেখে বসবার ঘরের মেঝেতে বসা, আর মা পড়ে রয়েছে তার সামনে, রক্তে ভেসে যাচ্ছে শরীরটা। আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। শুনি জয়া নাকি বাড়িতে এসেছিল, আর তারপরেই নাকি আমার মায়ের সাথে আবার ঝগড়া শুরু হয়। তাতে জয়া নাকি রেগে গিয়ে মায়ের মাথায় ফুলদানি ছুঁড়ে মারে, আর মাও জয়ার গলাটা টিপে ধরে। জয়া মারা যায়। জয়া মারা গেছে? হ্যাঁ, রক্ত বন্ধ না হয় মাও জ্ঞান হারিয়ে মারা যায়। তাহলে জয়ার বডি কোথায়? কিশোর চুপ করে থাকতেই দামিনী রেগে টেবিলের উপর সজোরে একটা চাপড় মেরে তীব্র স্বরে জিজ্ঞেস করে ওঠে, কোথায় বডি? কটেজের কিছুটা দূরে দক্ষিণ দিকের বনের ভেতর থেকে রাতের আধার ভেদ করে তমক তুমডাক আর মাদলের শব্দ ভেসে আসছে। সেদিকে বহু পুরানো এক বনদেবীর মন্দির। এক সাঁওতাল সম্প্রদায়ের লোকেরা এইখানে থাকে, এটা বিক্রমবাবু আগেই দামিনীকে জানিয়েছিল। ব্রাঞ্চের 5 জন সেই বনানী প্রান্ত ঘেরা মন্দিরে উপস্থিত। আজ একটা পরব। এদের বলা ভুল হবে, পার্বণ পুরো ভারতের। মাঘী শুক্লাষ্টমী, অর্থাৎ সূর্যদেব চলে উত্তরায়ণে, কিন্তু নজর থাকে দক্ষিণায়নে। কথিত আছে মহাভারতে আজকের দিনেই 58 দিন ধরে স্বরসজ্জায় শায়িত ভীষ্ম ইচ্ছা মৃত্যুকে বরণ করে। রাত জেগে এই সাঁওতালেরা এই আঁখুনি পর্ব পালন করে। চাঁদের আলোয় খিলখিলিয়ে উঠছে শালবনি অরণ্য। ব্রাঞ্চের 5 জনে ছড়িয়ে ছিটিয়ে গাছের গুঁড়ির উপরে বসা। রাশি রাশি শুকনো কাঠ জড়ো করে আগুন জ্বালানো হয়েছে। সাঁওতাল মরদগুলো হাঁড়িয়া, তাড়ি, খেজুরের রস, পাটালি গুড় খাচ্ছে, আর টুমডাকের সুন্দর বোল তুলছে। মেয়েগুলো লাল পাড়ে শাড়ি পরে আগুনকে ঘিরে গোল করে গান গাইছে আর নাচছে। একজন সাঁওতাল মরদ মাটির হান্ডি করে তাড়িয়ে এনে নীনাদের হাতে দিতেই দামিনী কড়া নজরে নীনাদের দিকে তাকায়। মুহূর্তের মধ্যে নীনাদ হান্ডি সেই মরদের হাতেই ফেরত দেয়। দেশাই নিজের ক্যানন RC 701 ক্যামেরা দিয়ে খচখচ করে ছবি তুলছে। দামিনী চোখে মুখে মহাজন বাড়ির চিন্তা থাকলেও মাদলের তালটা সে শান্ত তালিতে বজায় রেখেছে। সৌরজা গায়ের লাল রঙের কাশ্মীরি শালটা জড়িয়ে নিয়ে দামিনীর পাশে এসে বসতেই দামিনী জিজ্ঞেস করে ওঠে, নাচবে নাকি ডাক্তার? ছুরি কাছি নিয়ে মর্গের ঘরে যা নাচছি, এরপর আর নাচার ইচ্ছা থাকে না। আকাশটা যে পরিষ্কার হবে ভাবতেই পারি।
আর তার সাথে চিন্তার রাস্তাটাও যে পরিষ্কার হবে এটাও ভাবতে পারিনি। এবার আমার কয়েকটা খটকা লাগছে। বলে যাও, আমি তো আছি এই সঙ্গে। অম্বর নির্মাল্য ছবি এঁকেছে, সেটা পাবলিক না করার কারণ? বিষধর সাপকে ধরতে হলে গর্তে হাত ঢুকিয়ে নয়, গর্ত থেকে সাপটাকে বের করে ধরতে হয়। কিশোর জয়ার বডির ব্যাপারে বলার পরও অ্যাকশন নয় কেন? খুনিকে আরো নিশ্চিন্ত হতে দিচ্ছি। কিশোর যেটা রাধা দেবীর খুনের ব্যাপারে বলল সেটা বিশ্বাসযোগ্য একদমই নয়। তার কনফিডেন্সটা তো বাড়বে, ততই আমার লাভ। হ্যাঁ ডাক্তার, একদমই নয়। দুইজনই একে অপরকে খুন করার জন্য উঠে পড়ে লাগলো আর দুইজনই খুন হলো। ব্যাপারটা যদি ঘটে তাহলে বলতেই হয় বোঝার ওপরে শাকের আঁটি। জিও ডাক্তার। অথবা অথবা অজার যুদ্ধে আঁটু নিশার। খোঁজ করতে হবে বিলাসপুরে কেউ বাড়ি ভাড়া দেয় কিনা। কেন? সৌরজা প্রশ্নটা করা মাত্রই একটা কোলাহল শুরু হয়। কোলাহলটা আনন্দে, কিন্তু দামিনীর মুখ সম্পূর্ণরূপে গম্ভীর। অম্বর মাথায় তাড়ির হাঁড়ি নিয়ে মাদলের তালে নাচতে শুরু করেছেন। বুঝতে অসুবিধা হয়নি, বাবু তাড়ি পান করে তাড়ি পার হো গয়া। नीले नीले अंबर पर चांद जब आए। দামিনীর কাঁধে মাথা রেখে গুনগুন গান গাইতে গাইতে কটেজে ঢুকছে অম্বর। দামিনী কোনো রকমের সামলে নিয়ে চলেছে ঘরের দিকে। হঠাৎ নেশার ঘোরে অম্বর দামিনীর গালে হাত দিয়ে ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो। বলতেই দামিনী রেগে উঠে বলে, উফ অম্বর, কি হচ্ছে? রাখলে তোকে কিন্তু দেখতে হেব্বি লাগে মাইরি, সত্যি বলছি। অম্বর সত্যি তোকে না কিস করতে ইচ্ছে করছে। ঠাস ঠাস করে দুই গালে দুটো বসাবো, সব নেশা ছুটে যাবে। আচ্ছা আমি বললেই দোষ? হ্যাঁ শালা, ওই নীনাথ বললে দোষ নেই তাই না? এই সময় আমি কিছু বলবো না, কারণ তোর মাথার ঠিক নেই। ও তোর আছে? তোর সন্দেহ আছে? ছাই আছে। অম্বর নীনাথ আঁচলের তলায় ঢুকতে চাইলে দোষ হয় না। আমি আঁচল ধরলে পাপি। ইতিমধ্যেই নীনাথ কটেজে ঢুকতেই দামিনী রেগে উঠে বলে, তোর জন্য হয়েছে এটা। যখন দেখছিস ও তাড়ি খাচ্ছে, বসে বসে নাচে তাল দিচ্ছিলি কেন? ও বাচ্চা নাকি ফিডিং বোতলে তাড়ি খেয়েছে? তুই সামলা, আমি নিজের ঘরে গেলাম। বলেই নীনাদের কাঁধে অম্বরকে রেখে দামিনী যেতে যাবে, এমন সময় আবার অম্বর নীনাদের প্রতি বলে ওঠেন, আমি কি বেওড়া নাকি যে সামলাতে হবে? অম্বর সরকার, আমি অম্বর সরকার, লাইফ অফ দামিনী সেন সরকার। সারা শ্বশুর শাশুড়ি দুজনেই পটল তুলেছে। কাকে বলবো এই দুঃখের কথা? কথাটা বলতেই অম্বর টলতে টলতে নিজের ঘরের দিকে গুনগুনিয়ে এগিয়ে যায়। ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को। দামিনী কড়া নজরে নীনাদের দিকে তাকাতেই নীনাদ ঘাবড়ে গিয়ে বলে ওঠে, আমি কিছু করিনি, অমন করে তাকাচ্ছিস কেন? নীনাদ নিজের জ্ঞান ক্যাপ থেকে গানটা বের করে বাড়ির লোকেদের দিকে তাক করে রয়েছে। চার ভাই চেয়ে আছে সেই দিকে। সমর বণিকের মুখ খুবই গম্ভীর, তাই প্রশ্নটা নীনাদ তাকেই করে বসল।
সমরবাবু, জয়া কোথায়? মুহূর্তের মধ্যে সমর বণিকের কপালে অবাকের ভ্রুকুটি। সে বলে, কে জয়া? সে কি, আপনার বাড়িতে যাতায়াত করতো আর জিজ্ঞাসা করছেন সে কে? আমি চিনি না। চেনাবো? আপনার চালের গোডাউনটা কিন্তু অসাধারণভাবে সাজানো গোছানো। তো বিশেষ করে আপনার অফিস ঘর। হেয়ালি অন্য জায়গায় সরিয়ে আসল কথা বলুন। আসল কথা হলো আপনার গোডাউন আর অফিস ঘর সার্চ করব। মানেটা কি? খুন তো বাড়িতে হয়েছে, তাতে গোডাউনের সম্পর্ক কি? কারণ আছে। এবার ঠিক করুন, চাবিটা নিয়ে আপনি আমার সঙ্গে যাবেন নাকি গোডাউনের তালাটা ভেঙে আমি নিজেই ঢুকবো? ঢুকতে অসুবিধা হবে না, দুটো গেট আছে তো। নটবর পাল এক নবদম্পতিকে বলে ওঠেন। বিলাসপুর সদরের একটু ভিতরের দিকে এনার বাড়ি। ব্যক্তি খুবই অমায়িক, বয়স 50-এর কোঠাতে হলেও চুলে পাক ধরেছে আর কণ্ঠস্বরে একটা আত্মীয়তা বজায় আছে। ইনি দোতলায় থাকেন আর একতলাটা ভাড়া দেবেন। সেই সূত্রেই নবদম্পতির আগমন। স্ত্রী লোকটি ঘুরে ঘুরে ঘরটি দেখে নিচ্ছে। পরনে ধানি রঙের ইক্কত শাড়ি, হাতে সোনা বাঁধানো শাঁখা পলা আর সিঁথিতে সিঁদুর। স্বামীকে সুপুরুষ বললে কোনো রকমে ভুল বলা হবে না। এক কথায় কলির হর পার্বতী। মানে তোমাদের নামটাই তো জানা হলো না। আগে পাঞ্চালি, আর আমার স্বামীর নাম পার্থ। ওরে বাবা, একেবারে দ্রৌপদী আর অর্জুন দেখি। হ্যাঁ, পার্থ একটা সিগারেট ধরিয়ে নিতে নিতে বলে ওঠে, তা যাই বলুন নটবরবাবু, ভাড়াটা একটু বেশি বলছেন। তুমি হয়তো ব্যাপারটা বুঝলে না পার্থ। আমি তো শুধু ঘরটা তোমাদের হাতে তুলে দিচ্ছি না, এখানকার খাট, আলমারি, যাবতীয় ফার্নিচার সবই তো তোমরাই ব্যবহার করবে। তোমরাই তো বলছো যে বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হলো, তা আলাদা করে যদি এসব কিনতে হয়, আমি যা ভাড়া চাইলুম তার কিন্তু 4 গুণ বেরোবে। কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে, আমার আয়টা বুঝে ব্যয়। তা তুমি কত দিতে চাইছো? যা চাইলেন 1000 টাকা কম হলে আমার আয়ত্তে। কথাটা শুনেই নটবর মুচকি হেসে নিয়ে পাঞ্চালির প্রতি বলে ওঠে, যাই বলো মালক্ষী, স্বামী তোমার খুবই হিসেবি। সেই জন্যই তো বিয়েটা করেছি, নইলে অন্য ঘাটে নৌকো বাঁধতাম। পাঞ্চালি উত্তর দেয়, ঠিক আছে, যা বললে তাই দিও। আমি ভদ্রলোক ছাড়া বাড়ি ভাড়া দেব না, এটাই ঠিক করেছি। তাতে যদি আমার 2 পয়সা কম হয় হোক। তা কবে থেকে থাকবে তোমরা এখানে? আপনার কবে হলে সুবিধা হয়? পার্থ বলতেই নটবর বলেন, আমার কোনো ব্যাপার নেই, আজ বললে আজই। হ্যাঁ, আজই। বলে ওঠে পাঞ্চালি। ও হ্যাঁ, ভালো কথা। শুধু আমরা দুজন নই, কিন্তু আমাদের সাথে আমার এক 8 বছরের বোনও থাকবে। বোন? মানেটা হলো আমার শালিকা। আগেই বলেছি, আমার শ্বশুর শাশুড়ি বহু বছর হলো মারা গেছেন, তাই শালির দায়িত্ব আমার বউয়ের। বেশ তো থাকবে খন। তা কখন আসবেন আপনারা? বললাম তো এখনই, পরে নয়। দিনাদ হুঙ্কার দিয়ে বলে ওঠে সমরকে। সমর দাঁড়িয়ে নিজের অফিস রুমে। গোডাউনের চারিদিকে লোক জমা হয়ে গেছে। সমরের অফিস রুমে একটা খুব সুন্দর সিমেন্ট দিয়ে তৈরি ওয়াল পিকচার। গ্রিক দেবী হেক্টিনের কল্পনায় তৈরি করা হয়েছে সেটি। তার নিচেই সমরের বসার টেবিল। সেটাকে নিনাদ সরাতে বলতেই সমর বণিক রেগে ওঠে। নিনাদ বুঝতে পারে ভালো ভাষায় কাজ হবে না। সদর থানায় কনস্টেবলদের আদেশ দিতেই তারা এগিয়ে যায় টেবিল সরাতে। তারপর শাবল, হাতুড়ি আর ছিনি এনে শুরু হয় সিমেন্টের মূর্তি ভাঙার কাজ। অত্যাধিক বাড়াবাড়ি করছে নিনাদ সেন। জানি, এটাই স্বভাব। দুঃখিত। উর্দির জোর? হ্যাঁ, গায়ের জোরও আছে,
নিনাদ কথাটা বলা মাত্রই সমর বণিক সজোরে নিনাদের তল পেটে ঘুষি চালাতেই নিনাদ ছিটকে পড়ে অফিস ঘরে। কনস্টেবলরা এগোতে যাবে এমন সময় নিনাদ হাত তুলে তাদের থামায়। তারপর নিজের গান ক্যাপ কোমরের বেল্ট খুলে টেবিলের উপর রাখতেই সমর আর নিনাদের মধ্যে আরম্ভ হয় মারপিট। মুহূর্তের মধ্যে টেলিফোনে খবর ছোটে নিঝুমঘর পুলিশ স্টেশনে। সমর বণিক আর নিনাদ দুজনেরই দেহ রক্তে একাকার। কিন্তু নিনাদের হাতের ঘা যে একবার খেয়েছে তার বাঁচার আশা খুব কম। সমর বণিক সেটা বুঝতে পেরেই অফিস ঘর থেকে কোনো রকমে বেরিয়ে এসে মোটর বাইকে পালিয়ে যায়। পেছনে ছোটে কয়েকজন কনস্টেবল। অন্যদিকে দেশাই আর বিক্রমবাবু গোডাউনে এসে নিনাদের এমন অবস্থা দেখে একেবারে চমকে ওঠে। শরীরে জামা বলে কিছুই নেই, কোমরে হাত দিয়ে ছবি ভাঙার ইনস্ট্রাকশন দিচ্ছে। দেশাই কাছে দাঁড়াতেই নিনাদ হেসে উঠে বলে, বলেছিলাম না, সঠিক জায়গায় দুহাত দিলে বাপ বাপ বলে পালাবে সমর বণিক। ধীরে ধীরে হেক্টিনের মূর্তি মাটিতে নামিয়ে সেটাকে ভাঙা শুরু হয়। এরপর যেটা হলো সেটার জন্য দেশাই বা বিপুলবাবু একদমই প্রস্তুত ছিলেন না। মূর্তি ভেঙে বেরোলো একটা সিমেন্ট শক্ত হয়ে যাওয়া মানুষের কঙ্কাল। আমি জানি না। সদর থানার জেরা ঘরে অপূর্ব খুবই শান্ত স্বরে বলে ওঠে। অন্যদিকে নিনাদও ছাড়ার পাত্র নয়, বলে চলে, ন্যাকামি ভালো লাগছে না অপূর্ববাবু। আপনার ভাই পালিয়েছে, খুঁজে তো এমনিই পাবো আর অমনিও পাবো, কিন্তু আপাতত উত্তর একটাই, কার বডিতে সিমেন্ট দিয়ে ওখানে রাখা হয়েছিল? চালের গোডাউন আমার নয়, সমরের, তাই উত্তর ওই দিতে পারবে। সমরবাবুর বাজারে অনেক দেনা। সো হোয়াট? আপনার কাছ থেকেও তো টাকা নিত। ভাইকে যদি দিয়েও থাকি, ক্ষতি কি? আপনি দেবেন কেন? কারণ ভাইটা আমার ভাই। তাই? কিশোরও তো ভাই, কই তাকে টাকা তুলে দেননি তো? আর যতটুকু আপনার ব্যাপারে খবর নিয়েছি তাতে আপনি মানুষটা দয়ালু নন, বরং পারফেক্ট ব্যবসায়ী। কাউকে 5 টাকাও দিলে সেটা ইনভেস্ট বলে ধরেন। নিনাদবাবু বাইরের লোক, আর ভাই এক জিনিস নয়। ইয়েস অপূর্ববাবু, আমি এটাই বলছি। প্রশ্ন সেটাই, টাকা দিতেন কেন? ধার হিসেবে সময় নিত, ফেরতও দিত। আমি যেতে পারি? নিনাদ সামান্য চুপ থেকে নিয়ে বলে, যান, তবে পালানোর চেষ্টা বৃথা। দোষ করলে নিশ্চয়ই পালাতাম। আসছি। দাদাকে কখন ছাড়বেন? যখন সময় হবে ঠিকই ছাড়ো ভানুব্রত বাবু। অন্য ঘরে দেশাই মহাজন বাড়ির বড় ছেলেকে বলে ওঠে, দেখুন, সমর যে নিজের অফিস ঘরে লাশ লুকিয়ে রেখেছিল এটা জানতাম না। ইনফ্যাক্ট ও যে ওই রকম ওয়াল পিকচার তৈরি করিয়েছে এটাও জানি না। তাহলে জানেনটা কি? জয়ার ব্যাপারও জানতেন না? হ্যাঁ, জানতাম। বলেছিলেন। বাবার খুনের সাথে জয়ার খুনের কি সম্পর্ক? জয়া খুন হয়েছে সেটা তো আমি একবারও বলিনি ভানুব্রত বাবু। মুহূর্তের মধ্যে ভানুব্রতর মুখে ভয়ের একটা প্রতিচ্ছবি ভেসে ওঠে। দেশাই গম্ভীর স্বরে বলে চলে, কোনটা কে করেছে? আপনি? না, আমি মনুর মুখে শুনেছি। কারণ বিয়ে বাড়ি থেকে আমি অনেক রাতে ফিরি। মা আত্মহত্যা করেছে। জয়া যে খুন হয়েছে সেটা অনেক পরে কিশোর আক্ষেপের ভারে আমাকে বলেছিল। আমি এর বেশি কিছু জানি না। একটা তীব্র বাজ পড়তেই পুরো নিঝুমঘর অন্ধকার। আকাশ পুরো মেঘে ভর্তি। কটেজের ড্রয়িং রুমে একা নিনাদ বসা। টি টেবিলের উপর একটা মোমবাতি জ্বলছে। সৌরজা আর দেশাই মর্গে। সমরের গোডাউন থেকে পাওয়া কঙ্কালটার থেকে সিমেন্ট সরাতে সৌরজার একেবারে দম বেরিয়ে যাচ্ছে। শিয়াল আর কুকুরের ডাকগুলো বড়ই অদ্ভুত আজ। থামবার যেন নামই করছে না। কেমন যেন একটা অশনি সংকেত তারা বোঝানোর চেষ্টা করছে। বৃষ্টিটা শুরু না হলেও মেঘের গর্জনের কোনো বিরতি নেই। তবে এও ঠিক যে মেঘ গর্জায়, সে মেঘ বর্ষায় না। ঘন বনের ভেতর সমর বণিক দাঁড়িয়ে।
কারোর জন্যে সে যেন অপেক্ষা করছে। একটা শিয়াল আপন মনে সেই পথেই আসছিল। হঠাৎ সমরকে দেখে সে থমকে দাঁড়িয়ে পড়ল। সমরও চেয়ে আছে তার দিকে। কিছুক্ষণ শিয়ালটা সমরকে দেখে নিয়ে ঝোপের ভিতর লাফ দিয়ে পালিয়ে যায়। বনের ভিতর দিয়ে ভেসে আসে চলার শব্দ। সমর বেশ সচেতন হয়। কালো ওভারকোট পরা এক ব্যক্তি আধার বিদীর্ণ করে সমরের সামনে আসতেই সমর বলে ওঠে, একটা ভুলের জন্য এইভাবে পালিয়ে বেড়াচ্ছি, এনেছ? আগন্তুক কোনো উত্তর দিল না। সমর বেশ রেগে ওঠে। ন্যাকামি মারছো নাকি? কি হলো? কিছু জিজ্ঞেস করছি, এনেছ? সমরের কথা শেষ হতে না হতেই পরপর 3টি গুলি ও সাথে সাথে সমরের চিৎকার কাঁপিয়ে তোলে শালবনী বন। মুহূর্তের মধ্যে ঝেঁপে আসে বৃষ্টি। শালবনী জঙ্গলে বেশ ভিড়। কাদা জল পেরিয়ে দামিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখে সমর বণিকের আধপোড়া দেহ। গত রাতের বৃষ্টিতে মৃত শরীরই ভালোভাবে পুড়তে পারেনি। 2 জন কৃষক এই পথ দিয়ে যেতে গিয়ে এমন দৃশ্য দেখতে পায় আর তারাই খবরটা সদর থানায় দেয়। মর্গের কর্মচারীরা স্ট্রেচারে করে সমর বণিকের দেহ তুলে নিয়ে চলে। দামিনীর মুখ বেশ গম্ভীর। নিনাদ আর অম্বর পাশেই দাঁড়িয়ে। কে মারলো সমরকে? নিনাদ প্রশ্নটা করতেই দামিনী নিনাদের দিকে চেয়ে রেগে উত্তর দেয়, আমি। হ্যাঁ 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 আমি। সমর বণিকের মৃত্যুর জন্য আমি দায়ী। আমার একদম উচিত হয়নি, আমার একদমই উচিত হয়নি তোকে মহাজন বাড়িতে পাঠানো। আমার মাথা থেকে বেরিয়ে গেছিল যে তোরা 2 জন সাপনেউল হয়ে উঠেছিস। এখন মনে হচ্ছে দেশায়দাকে পাঠালে ভালো হতো। তোদের মারপিটের জন্য সমর পালালো আর তারপরে এই কাস্টডিতে থাকলে অন্তত প্রাণে বাঁচত। কথাগুলো কি বলছিস? সমর তো ওটাই চাইছিল। এত বছর ধরে এই লাইনে সার্ভিস করছো আর কোনটা উস্কানি সেটা বোঝো না? বাচ্চা আছো, ফিডিং বোতলে দুধ খাও। দামিনীর ধমকে নিনাদ মাথা নামায়। নিজের রাগকে ঠান্ডা করার জন্যই দামিনী ক্রাইম স্পটের থেকে সামান্য দূরে এগিয়ে গিয়ে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে থাকে। মহাজন বাড়িতে পুলিশ জিপ পৌঁছালো বেলা 12টা নাগাদ। সকলের মুখ ও মন দুটোই বেশ ভারী। সমরের খবরটা গ্রামে রটে যেতেই আতঙ্ক আরও তুঙ্গে। নরেন্দ্রনাথ বাবুর 3 বন্ধু আর মোক্তার তারক ব্রহ্ম উপস্থিত। দামিনী বৈঠকখানায় সবার উদ্দেশ্যে বলে ওঠে কথাটা। আচ্ছা, আপনারা তো সবাই নিশ্চয়ই জানেন যে নরেন্দ্রবাবু তাঁর উইলে সম্পত্তির 10 অন্যান্য বলে লিখিয়েছিলেন। সকলে চুপ, চেয়ে আছে দামিনীর দিকে। আপনাদের সুবিধার জন্য আরও একটা কথা জানাই। তারকবাবুর কাছে আমার নামে একটা চিঠি লিখে যান নরেন্দ্রবাবু। নরেন্দ্রবাবুর সাথে আমার বাবা চন্দ্রশেখর সেন সরকারের বন্ধুত্ব ছিল এবং একটি বিশেষ কাজে আমি যখন রংমহল থিয়েটারে যাই তখন তিনি আমাকে চিনতে পারেন। তবে আমি যে ওকে চিনতাম এটা বলা ভুল হবে। এবার আমাকে তিনি চিঠিতে কি লিখেছিলেন সেটাই নিশ্চয়ই সবার প্রশ্ন। তিনি এই অন্যান্য অংশটা রেবতীকে দিতে বলে গিয়েছিলেন। কি রেবতী বেঁচে আছে? তারক ব্রহ্ম বেশ অবাক হয়ে জিজ্ঞেস করেন। ছিল। নরেন্দ্রবাবুর দেরাজ ঘেঁটে কয়েকটা থিয়েটারের টিকিট আমি পাই এবং খোঁজ নিয়ে দেখি প্রত্যেকটা থিয়েটারের নাটকে যিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন তিনি হলেন রাজলক্ষ্মী। এই রাজলক্ষ্মী হলো রেবতী। কিন্তু ঘটনাচক্রে আমি যেদিন রাজলক্ষ্মীর সঙ্গে দেখা করি সেদিনই সে খুন হয়। কে খুন করেছে আমার বোনকে? অপূর্ববাবু বলে ওঠেন। এই প্রথমবার অপূর্বর কণ্ঠস্বরে একটা ভেঙে পড়ার ছাপ লক্ষ্য করা গেল। সেটা পরে হবে।
রেবতী খুন হয়েছে ঠিকই, কিন্তু তার একটি মেয়েও আছে এবং রেবতীর এক পরিচিত দম্পতির কাছেই সে থাকে, আর তাও সেটা বিলাসপুরে। আমার প্রশ্ন বাইরের লোকেদের কাছে নয়, উপস্থিত 3 ভাইয়ের কাছে। রেবতীর অবর্তমানে তার সম্পত্তি তার মেয়ে জাহ্নবীর কাছে যাবে। এতে আপনাদের কি মত? বাবা যখন লিখে গেছেন তখন তাঁর অধিকার সে পাবেই। অপূর্ব উত্তর দেয়। তারক ব্রহ্ম বেশ শান্ত স্বরে জিজ্ঞেস করে, বিলাসপুরের কোথায় থাকে রেবতীর মেয়ে? নটবরবাবুর কাছে ভাড়া থাকে। আগামীকাল সকালে আপনি কাগজপত্র নিয়ে বেলা 11টায় এই বাড়িতেই চলে আসবেন। আমি কালকেই রেবতীর মেয়েকেও এই বাড়িতে নিয়ে আসব। তারক ব্রহ্ম মাথা নেড়ে হ্যাঁ করে। আমি সবাইকে শেষ একটা প্রশ্ন করছি। যে রাতে আপনারা খুনের দিন যা যা করেছিলেন আমাকে বলেছেন, সেগুলোই সব সত্যি তো? এর বাইরে আর কিছু নেই তো? না, এর বাইরে কিছুই নেই। জোর দিয়ে বলছি, আমিও চতুরঙ্গ উপন্যাস পড়ছিলাম, আর পাতার সংখ্যা ছিল 11-12, কারণ 12 নম্বর পৃষ্ঠা উল্টানোর সময় লোডশেডিং হয়। অপূর্ব উত্তর দেয়। বৈঠকখানার পরিবেশ থমথমে। কিশোরকে আজ বেশ স্বাভাবিক লাগছে। বোঝা যাচ্ছে সে নেশা করেনি। জিজ্ঞেস করে, সেজদা, রেবা আর বাবাকে কে খুন করলো? খবর পাক্কা। দামিনী ঠিক বলেছে। নটবর পালের বাড়িতে রেবা মেয়ে, কোনো পাহারা নেই, একা স্বামী স্ত্রীর কাছেই সে থাকে। কি করব আজ রাতেই তাহলে? হ্যাঁ, দরকার পড়লে রেবতীর মেয়ের সাথে ওই স্বামী স্ত্রীকেও 2টো করে ডানা খাইয়ে দেব। টেলিফোনে রিসিভার নামায় খুনি। বিশ হাত দূরে দূরে গ্যাস ল্যাম্পের পোস্ট, কোনোটাতে আলো আছে তো কোনোটাতে নেই। সন্ধ্যের পর থেকে বিলাসপুর শান্ত হয়ে যায়। তার উপর শীতকাল। কিছু কুকুর ল্যাম্পপোস্টের গোড়াতে ছেঁড়া জামার উপর ঘুমোচ্ছে। অবিরাম ব্যাঙ আর ঝিঁঝি পোকার ডাক। আকাশের চাঁদের আলো খুবই ক্ষীণ, কারণ মেঘ এসে চাঁদের কিছু অংশ ঢেকে রেখে দিয়েছে। খুন জিনিসটা কি সত্যি সমাধানের পথ? যে খুনি, তার মনে সব সময় এই ভয়টাই কাজ করবে যে সে খুন করেছে এবং ধরা পড়তে না পারে। তাহলে কেন? এই প্রশ্নটা সবার। একটি বছর 8 মেয়ে খাটে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছেন। পার্থ আর পাঞ্চালি অন্য ঘরে। সদর দরজার লক ভেঙে খুব সাবধানে খুনি বাড়ির ভেতর প্রবেশ করে। ধীরে ধীরে এগিয়ে যায় বাচ্চা মেয়েটির ঘরের দিকে। ঘরের দরজা খুলে খুনি ভিতরে ঢোকে। কোমর থেকে কাঠটা বের করে মেয়েটির দিকে তাক করতেই মুহূর্তের মধ্যে একটা বিশাল বলশালী হাত চেপে ধরে খুনির হাত। ফায়ার হলো, কিন্তু মেঝেতে হঠাৎ জ্বলে ওঠে ঘরের লাইট। দরজার ধারে দাঁড়িয়ে পাঞ্চালি আর খুনির হাত চেপে ধরে রয়েছে পার্থ। কি নিজের মেয়েকে খুন করতে এসেছিলে নির্মাল্য? হেয়ালি শুনে পাঞ্চালি ওরফে দামিনী বলে ওঠে, কথা মতো পরের দিন সকালে সদর থানায় পুলিশদের নিয়ে ব্রাঞ্চ টিম পৌঁছায় মহাজন বাড়িতে। সকলের মুখ বেশ স্বাভাবিক। দামিনী বৈঠকখানার মাঝে দাঁড়ানো। রঘু চায়ের ট্রেতে করে কয়েক পেয়ালা চা এনে টি টেবিলের উপর রাখে। দামিনী বুকের কাছে হাত দুটো জড়ো করে দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে চলেছে। আপনি বলেছিলেন রেবতীর মেয়েকে আনবেন, কোথায় সে? আমি কাগজপত্র নিয়ে এসেছি। তারকবাবু বললেন। দামিনী উত্তর দিল না, কেবল সবাইকে উপেক্ষা করে নিয়ে একটা সিগারেট ধরায়। ধোঁয়া ছেড়ে নিয়ে যে কথাটা দামিনী বলে সেটা শোনা মাত্রই সকলে চমকে ওঠে। বিনা মেঘে বাজ পড়ে মহাজন বাড়িতে। নরেন্দ্রবাবুর খুনি এখানে উপস্থিত। কে সে? নরেন্দ্রবাবুর মেঝো ছেলে অপূর্ব বণিক। কথাটা শুনেই অপূর্ব বণিক রেগে ওঠে। মাথা ঠিক আছে? মুহূর্তের মধ্যে দামিনী চর কষাতেই অপূর্ব ছিটকে পড়ে বৈঠকখানার মেঝেতে। দামিনী বলে চলে, তোর সাকরেদ নির্মাল্য এখন
এখন আমার হাতে। একটা গল্প বলি আপনাদেরকে। কিশোরের মুখ থেকে জয়ার ব্যাপারে শুনে আমি যেটা বুঝলাম সেটাই আমি আমার মতো করে সাজিয়ে বলছি। এও বলে রাখি, খুন কিন্তু প্রপার্টির জন্য হয়নি, খুন হয়েছে চরিত্রকে গোপন করার জন্য। শুরু করি অপূর্ববাবু, ভুল হলে শুধরে দেবেন। আজ থেকে 5 বছর আগে নরেন্দ্রবাবুর স্ত্রী রাধা দেবী আত্মহত্যা করেন, এটাই আপনারা জানেন, তাই তো? এটা মিথ্যে, আসলে তিনি খুন হন। কিন্তু কার হাতে? কিশোর আমাকে জানায় জয়া অনাথ, মানুষ হয়েছে হোমে, সুতরাং আপন বলতে তার কিশোর ছাড়া কেউ ছিল না। কিন্তু জয়া এই বাড়িতে আসার পর থেকেই তার শরীরের উপর নজর পড়ে অপূর্বর। সেটা জয়া বুঝতেও পারে, কিন্তু কিশোরকে বলি করেও সে বলতে পারে না। কিশোরকে লেখা কয়েকটা চিঠিতে তেমনই আভাস পেয়েছি, কারণ যদি কিশোর বিশ্বাস না করে সেই আশঙ্কায়। কিন্তু অঘটন ঘটল 5 বছর আগে। বিয়ে বাড়িতে নরেন্দ্রবাবু, ভানুব্রতবাবু আর কিশোর চলে গেল। বাড়িতে রয়ে গেল রাধা দেবী, অপূর্ব, সমর আর রঘুনাথবাবু। সন্ধ্যায় হঠাৎ এসে পৌঁছল জয়া কিশোরের সাথে দেখা করতে। রঘুনাথবাবু আমাকে জানান যে রাধা দেবী প্রতিদিন কঙ্কালেশ্বরী দেবীর মন্দিরে আরতি দেখতে যেতেন, সঙ্গে যেতেন রঘুনাথবাবু। সমর ফিরত 7:30টার পর। তাহলে জয়া যখন বাড়িতে এসে পৌঁছয় তখন বাড়িতে কেবল অপূর্ব। জয়ার উপর জোর জবরদস্তি শুরু করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাড়িতে এসে পৌঁছন রাধা দেবী। হঠাৎ করে তাকে সামনে দেখতে পেয়ে অপূর্ববাবু দিকতাল হারিয়ে সিঁড়ি থেকে রাধা দেবীকে ফেলে দেন এবং রাধা দেবী সেখানেই মারা যান। এই পুরো ঘটনাটা জয়ার সামনেই ঘটে, সুতরাং অপূর্ববাবু ঠিক করেন তাকেও বাঁচতে দিলে চলবে না। দামিনী কথাটা শেষ করতেই কিশোর ক্ষিপ্ত সিংহের মতো অপূর্বর উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা টিপে ধরে। দিনাদ আর অম্বর কোনো রকমে ছাড়াতেই দামিনী বলে, শান্ত হও কিশোর, রাগ স্বাভাবিক, কিন্তু আইনও আছে, প্লিজ রাগটাকে ধরে রাখো। সবে তো একটা শুনলে, এখনো 3টে বাকি। অপূর্বকে মানুষ না বলে নরপিশাচ বললে বেশি ভালো হয়। বাড়িতে সমর ফিরলে অপূর্ব মিথ্যা গল্প রটায় এবং জানায় যে রাধা দেবী আত্মহত্যা করেছেন এবং জয়াকে মূর্তি করে সমরের গোডাউনে রাখে। নরেন্দ্রবাবু প্রথমে পরিবারের কথা চিন্তা করে খুনের ঘটনাকে লুকায়, কিন্তু মানুষটা যে সৎ, ওর বারবার মনে হচ্ছিল যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি নয়। এরপর আরও কয়েকটা বছর এগিয়ে যায়। অপূর্বর চরিত্র তো বাঁধিয়ে রাখার মতো, বেশ্যাপাড়াতে আনাগোনা ভালোই। এরই মাঝে তার পরিচয় ঘটে নির্মাল্যর সাথে। নির্মাল্য যখন রেবতীকে দেখে তখন নির্মাল্য রেবতীর জন্য একটা অফার অপূর্বকে দেয়, আর সেই অফার অপূর্ব নিয়ে নেয়। এরপর নির্মাল্য রেবতীকে ভালোবাসার ফাঁদে ফেলে ক্রস কোয়ার্টারে বেচে দেয়, আর টাকার বখরা আধা আধা। এরপর ঘটনাক্রমে নরেন্দ্রবাবু একদিন থিয়েটারে নাটক দেখতে যান এবং মেয়েকে চিনতে পারেন। এরপর থেকেই খোঁজ খবর নিতে তিনি শুরু করেন এবং জানতে পারেন আসল কথা। উইলে রেবতীকে ভাগও দেন। এটা অপূর্ব বুঝতে পারলে তার ভয় শুরু হয়, কারণ রেবতী যদি একবার নরেন্দ্রবাবুকে জানিয়ে দেয় যে তাকে বিক্রি করার পিছনে অপূর্বর হাত, তাহলে মার্কেটে যা পজিশন সেটা ডাউন হতে আটকায় কে? আর এই সূত্র ধরেই রেবতী বুঝে যাবে যে তার মা আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে, অর্থাৎ উভয় সংকট। নির্মাল্য ধরা পড়ার পর আমাকে বলে যে অপূর্ব তাকে রেবতীর খোঁজ করতে বলে। খোঁজে নাম ওঠে রেবতীর মেয়ের। অপূর্বর আরও ভয় হয়, তাই নির্মাল্যকে জানায় রেবতীকে যেন এই মুহূর্তে সে খুন না করে। তার মেয়ের খোঁজ আগে বের করতে বলে, কারণ মেয়েকে যদি রেবতী সব কথা জানিয়ে থাকে তাহলে রেবতীকে মেরেও তার সমস্ত কাজটা সফল হলো না। তাই পথ থেকে সরাতে হলো দুইজনকে একসঙ্গেই। কিন্তু রেবতী মুখ খোলে না। এমনকি যেদিন সে খুন হয় সেদিন সমরবাবু বাদে নির্মাল্যও সেখানে ছিল, কারণ গুলিটা তো তারই করা। এছাড়াও একটি ছেলে আমাকে জানায় যে স্টেজ চলাকালীন রেবতীর সাথে ব্যাকস্টেজে তার সাথে একজন কথা বলতে আসে। ছবি দেখালে ছেলেটি তাকে চিনতে পারে, আর সেটা নির্মাল্য ছিল। এরপরে আসি নরেন্দ্রবাবুর কথায়। তাকে খুন করার পিছনে অপূর্বর একটাই উদ্দেশ্য ছিল,
তার গোপন কর্ম যাতে ফাঁস না হয়। সমর কিছুটা জানতো, সেই জন্য সমর পালিয়ে অপূর্বর সাথে কন্ট্যাক্ট করে এবং অপূর্ব তাকেও নির্মাল্যর হাতে ধরে সরিয়ে দেয়। অপূর্বর ঘর সার্চ করার সময় ক্লোরোফর্ম তৈরির একটা বই পায়। বুঝতে অসুবিধা তারপর হয় না যে এই 8 মাস ধরে পুলিশ যাকে খুঁজছে সে এই। ওহে অপূর্ব, একটা প্রবাদ আছে, অতি চালাকের গলায় দড়ি। খুব জোর দিয়ে বলেছিলে না যে 11-12 পাতা? এখানেই তো ধরা পড়লে। কোনো বইতে 11 আর 12 পাতা পাশাপাশি থাকতে পারে না। 11-র পেছন পৃষ্ঠা হলো 12। অপূর্ব বণিক মাথায় হাত রেখে বেতের চেয়ারে বসে পড়ে, শান্ত স্বরে বলে, বাবা সব জেনে গিয়েছিল, কারণ বাবা ঠিক করেছিল রেবার সাথে কথা বলবে, আর ব্যাক স্টেজে গিয়ে নির্মাল্য আর রেবার কথা শুনে ফেলে। আমার প্রফিট মার্কেটে হাই, খবর পাইলে আসলে সব শেষ, সব শেষ। ডায়েরি আর নিউজ পেপার আমি পুড়িয়ে দিয়েছি। খুন করে দেরাজ থেকে ডায়েরি বের করে সমরকে দিই, আর সমর সেটা নিয়ে বাইরে চলে যায়। নির্মাল্যকে টাকা দেওয়ার ছিল। ডায়েরিতে বাবা সব লিখে গিয়েছিল। বাবার শেষ লেখার লাইন, কাম আর লোভ বসে মানে না, কাম আমি, লোভ সমর। আপনি তো ভালো পেইন্টার ছিলেন, তুর্পিটা কোথায়? হ্যাঁ, আমার ঘরেই আছে, নিয়ে আসতে পারি? অপূর্ব ধীরে ধীরে নিজের দোতলায় নিজের ঘরের দিকে এগিয়ে যায়। তারক ব্রহ্ম জিজ্ঞেস করে ওঠে, রেবতীর মেয়ে? দেরাদুনে। জয়দেববাবুর কাছ থেকে ঠিকানা নিয়ে টেলিগ্রাম পাঠিয়েছি, আজকের মধ্যে নিঝুমগড় পৌঁছে যাবে। তারকবাবু, আপনি মেয়েটিকে দেখবেন, কারণ ভরসা একমাত্র আপনি আর কিশোর। মারা যাওয়ার আগে বোন সব ভাইকে সন্দেহ করলেও কিশোরকে করেনি। হয়তো একেই বলে যমজ, কারণ নারী তো একটাই। কিশোর হাউমাউ করে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। সময় পেরিয়ে যায় প্রায় 10 মিনিট। হঠাৎ দামিনী কিছু একটা মনে হতে শিট বলেই দোতলায় দৌড় দেয়। সকলে পেছনে। অপূর্বর ভেজানো দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখে অপূর্ব মেঝেতে পড়া। ধারালো তুলপি দিয়ে নিজের হাতের নাড়ি কেটে সকলকে আবার ফাঁকি দিল। টেবিলের উপর একটা কাগজ রাখা। দামিনী সেটাকে হাতে তুলে নেয়। অপূর্বর লেখা, বলেছিলাম না, নিজের হেডলাইন আমি নিজে তৈরি করি, অন্যের হাতে দিই না। তুর্পি চেয়েছিলে, দিয়ে গিয়েছি। আমাকে কেউ ধরতে পারেনি, পারবেও না। 8 বছরের তানিয়াকে বিক্রমবাবুর হাতে তুলে দিয়ে দামিনী বলে ওঠে, এই ধরুন আপনার মেয়ে। বলেছিলাম না কোনো আঁচ লাগতে দেব না। অপূর্ব তো চলেই গেল, নির্মাল্যকে নিয়ে কেস ফাইল করুন। কথাটা বলে দামিনী কটেজের ভিতর ঢুকে যায়। সকলে আরও একটা দিন থেকে যায়, তারপর ফিরবে। নিঝুমগড় খুব পছন্দ হয়েছে দামিনীর। সকলে ড্রয়িং রুমে বসা, কেবল নিনাদ নেই, সে বাইরে। ফায়ার প্লেসের সামনে বসে দামিনী কফি খাচ্ছে। হঠাৎ দেশাই বলে ওঠে, মম, তাসের ব্যাপারটা ভুয়ো হলো। কে বলল? না, সে ব্যাপারে তো কিছু উঠলো না। আই মিন নো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট? ইয়া মম। ভালো করে তাসটা দেখো, আর বাকি 3টে রাজাকেও দেখো। প্রত্যেক কটা রাজার গোঁফ আছে, একমাত্র হার্টসের কিংয়ের গোঁফ নেই। এবার অপূর্বকে মনে করো। 3 ভাইয়ের গোঁফদারি আছে, একমাত্র অপূর্বই কিন্তু মাকুন্দ। আর এই রাজার তলোয়ারটা দেখো, পিঠের দিকে ঘোরানো। নরেন্দ্রবাবুকে পিঠে তুর্পির আঘাতে খুন করা হয়। অতএব নরেন্দ্রবাবু তাসের দাগ কেটে অপূর্বকেই চিহ্নিত করে রেখে দিয়েছিলেন। কথাটা বলেই দামিনী কফি কাপ রেখে বাইরে বেরিয়ে এসে দেখে নিনাদ রাগ মুখে পাখি দেখছে। কি ব্যাপার, শম্ভুকে সেদিন বকা দিয়েছিলাম বলে অভিমান হয়েছে?
আমি বকতেও পারবো না? কারণ সেটা নয়। অভিমানী সুরে নীনাদ উত্তর দেয়, তাহলে বর বউয়ের খেলায় অম্বরের বদলে বরটা আমি হতে পারতাম। দামিনী হাসতে হাসতে বলে ওঠে, নীনাদ বাবু, বাচ্চা অম্বর নয়, বাচ্চা তুমি। ঠিক আছে, দেখা যাবে কি বাচ্চা আর কি বাচ্চার বাপ। বলেই রেখে সামনের দিকে এগিয়ে যায়। পেছনে দামিনী বলে ওঠে, আরে কোথায় যাচ্ছিস? নীনাদ না ফিরেই যেতে যেতে উত্তর দেয়, তাড়ি খেতে। ঠিক আছে, তবে আমি কিন্তু ভার নিতে পারবো না। হঠাৎ সেখানে গিরিশবাবু উপস্থিত হতেই একটু চমকে ওঠে। দামিনী বলে, এ কি আপনি? হ্যাঁ, নীনাদ বাবু রেগে কোথায় চললেন? ও এরকম। তা আপনি এখানে? এটা আপনি মহাজন বাড়িতে ফেলে এসেছিলেন, রঘু দিল। দামিনী দেখে তার লাইটার। দামিনী হেসে নিয়ে ধন্যবাদ জানিয়ে হেয়ালি সুরে জিজ্ঞেস করে ওঠে, আচ্ছা গিরিশবাবু, আপনি তো হাত দেখতে পারেন, তাই না? হ্যাঁ, কেন বলুন তো? আমার হাতটা দেখে বলুন তো, আমি যাকে বিয়ে করব তার আদ্যাক্ষর কি হবে? অ নাকি দন্তের না? এতক্ষণ আপনারা শুনছিলেন শান্তনু দাশের কলমে দামিনী সিরিজের দাগ কাটা তাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে প্রথম পর্ব শুনে ফেলেছেন। তাহলে দাগ কাটা তাস আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে সমস্ত গল্পের আপডেটস সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। ও আরেকটি বিশেষ ঘোষণা, খুব শীঘ্রই দুটি নতুন কিন্তু অনেক প্রাচীন চরিত্র আমাদের চ্যানেলে আসতে চলেছে। তাহলে সেই চমকের জন্য অপেক্ষা করুন আর কয়েকটা দিন মাত্র। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।